দেখ হেডিং করলি, এটা আগে হেডিং করানো ছিল লাস্ট, অসিলেটরি মোশন, বাংলায় কি বলেছিল এটাকে? দোলন গতি। দেখে না এই গতিটা কীরকম। দেখ একটা সিম্পল পেন্ডুলাম নিচ্ছে, সরল দোলক, এটা একটা ডিভাইস, যেমন দেখতে হয় দেখ, এটা একটা দিল ঘরের ছাদ, একটা সুতো ঝুলিয়ে দিয়েছি, এখানে একটা ভার লাগিয়ে দিলাম, ভার, ওয়েট হয়েছে, এটাকে বলা হয় বব। যখন সিম্পল পেন্ডুলাম পড়াবো তখন ডিটেলসে বলবো, এখন সিম্পল পেন্ডুলাম পড়াচ্ছি না। এবারে ধর এটা এখানে ছিল, এই বিন্দুর নাম দিচ্ছি আমি ও, এটাকে আমি ধরে টেনে এখানে নিয়ে যাবো, এখানে চলে আসবে। কিন্তু দেখ এই ও বিন্দুটা চেঞ্জ হলো, এতে এলো, কিন্তু এই পয়েন্টটার কোনো চেঞ্জ নেই, এই পয়েন্টটা কিন্তু সর্বদা স্থির এক জায়গাতে আছে, এটা বলা হচ্ছে মিন পজিশন বা মিন পয়েন্ট। এবার আমি এখান থেকে এটাকে ছেড়ে দিচ্ছি, কি হবে? এটা এখানে যাবে, তাই তো? তাহলে প্রথমে এখান থেকে এখানে এলো, দেন নিজে নিজে এখানে গেল, এখানে যে থেমে যাবে না, গতি চারটের জন্য আরো চলে যাবে, এখান থেকে ও এখানে এলো, হলো? এই পয়েন্টের নাম দিচ্ছি আমি বি। ফিরে আবার এখান থেকেও এখানে, এই যে গতিটা, এটা বলছি আমরা সরল দোলগতি, সরল দোলগতি বা অসিলেটরি মোশন বা দোলন গতি। কি হচ্ছে ব্যাপারটা? এখান থেকে শুরু হয়েছিল, তাই তো? আমি টেনে নিয়ে চলে আসলাম, ছেড়েছি এখান থেকে, হ্যাঁ, তো এটাকে বলছি আমি ফ্রম, কতদূর পর্যন্ত গেছে? 2, হলো? আর এই ফ্রমকে শর্ট করে বলা হয় ফ্রো। তাহলে মোশনটার কি নাম হলো? টু অ্যান্ড ফ্রো মোশন। কি নাম এটা? টু অ্যান্ড ফ্রো মোশন। প্রত্যেকটা মোশনের নিজস্ব ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য আছে। যেমন ধর আমরা প্রথম দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, আর পড়েছিলাম সার্কুলার মোশন। রেক্টিলিনিয়ার মোশন কোনটা ছিল? একটা কোণা বা বিন্দু ভর যখন একটা সরলরেখা বরাবর গতিশীল, তখন তাকে বলতাম আমরা রেক্টিলিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি। যখন সেই পথে বিন্দুর পরিবর্তে একটা বস্তু গতিশীল শুরু করলো, তখন সেই গতির কি নাম দিলাম? ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন হয়ে গেল, এটা একটা কন্ডিশন, সোজা পথে গতিশীল। 2 নম্বরে এলাম কি? সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। সেটা কেমন ছিল? না একটা বৃত্তপথ, বৃত্তের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে সমদূরত্বে একটা বৃত্তীয় পথ, ওই বৃত্তীয় পথ বরাবর যখন কোনো একটা বিন্দু ভর বা বিন্দু বস্তু গতিশীল, তখন তার কি নাম রাখলো? সার্কুলার মোশন। আর ওই একই পথে বিন্দু বস্তুর পরিবর্তে যখন একটা বস্তু গতিশীল হলো, তখন তার কি নাম রাখলো? রোটেটরি মোশন বা ঘূর্ণন গতি। বোঝা গেল? তাহলে ওই দুটো ছিল গতি। আজকে 3 নম্বর গতির কি নাম? অসিলেটরি মোশন বা দোলন গতি। এটার কি বৈশিষ্ট্য? না এটার মোশনটা হবে টু অ্যান্ড ফ্রো মোশন, অর্থাৎ এক জায়গা থেকে যাবে আর এই জায়গায় আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসবে। সাপোজ ধর তুই, এটা তোদের ঘরটা হলো, তুই সকালবেলায় ঘর থেকে বেরোলি, বেরিয়ে হেঁটে হেঁটে এখান পর্যন্ত এলি, হলো? আবার এখান পর্যন্ত ফিরে গেলি, দেন এখান পর্যন্ত এলি, আবার এখান পর্যন্ত ফিরে এলি। এই যে মোশনটা, এক জায়গা থেকে এক জায়গায় এলি, আবার গেলি, আবার গেলি, আবার এলি, এটা হচ্ছে একটা অসিলেটরি মোশন। বোঝা গেছে? ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বোঝা গেল? কেমন হবে? এবং মনে রাখবো আমরা টু অ্যান্ড ফ্রো মোশন। এ কিন্তু পুরো ঘুরবে না। এটা কি বৃত্তপথ বটে? না। এটা লিনিয়ার পথ বটে কি? সোজা পথ বটে কি? স্ট্রেট লাইন এটা আছে কি? স্ট্রেট লাইনে। এটা স্ট্রেট লাইনও নয়, এটা একটা সম্পূর্ণ বৃত্তপথও নয়। কেমন পথটা? টু অ্যান্ড ফ্রো মোশন। একটা বিন্দু স্থির থাকবে, বাকি এর একটা ইতস্তত গতি থাকবে। ঘড়ির পেন্ডুলাম দেখেছিস? ঘড়ির পেন্ডুলাম কি হয়? পেন্ডুলামটা এরকম ঘুরে যায়, ঘুরে পেন্ডুলাম ঘুরে না, কি হয়? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, আবার ওই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট, এটা হতে থাকে। এই মোশনটা বলা হচ্ছে অসিলেটরি মোশন বা দোলন। ক্লিয়ার হয়েছে? তো লেখা যাবে ডেফিনেশনটা, লেখ।
লিখ তাহলে। একটা লাইন লিখে রাখ নিশ্চয় মানে ডেফিনেশনের আগে লেখ টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন about a fixed position, about a fixed position। এটি মনে রাখবি, এই কথাটি গুরুত্বপূর্ণ কিন্তু অসিলেটরি মোশনের। কোনটা? টু অ্যান্ড ফ্রো হলো, নিচে বাংলায় লিখে নাও, লিখো কোনো বিন্দুকে নির্দিষ্ট রেখে, কোনো বিন্দুকে নির্দিষ্ট রেখে কোনো বিন্দুকে নির্দিষ্ট রেখে কোণার ইতস্তত গতি, কোণার ইতস্তত গতি হলো, বোঝা গেল? এবারে দেখ, এটা আরেকটা নাম আছে, একটু শর্তটা চেঞ্জ করে দেবো, কন্ডিশনটা অল্প পাল্টে দেবো। কি করব দেখ, বলবি মোশনটা দেখ। হ্যাঁ, এইটা ওর মিন পজিশন, আঙুলটা ছিল এখানে, এই জায়গাটাতে জিরো, এই জায়গাটা খুলে যাবে না আঙুলের কোনো মতে। এখান থেকে ও এখানে গেল, দেন ফিরে এলো, আবার উপরে গেল, আবার ওখানে এলো। এই মোশনটা কি মোশন? অসিলেটরি মোশন। এটা অসিলেটরি মোশন বা দোলন বা অসিলেশন হলো। এটা যদি আস্তে আস্তে হয় এর নাম অসিলেটরি মোশন বা দোলন গতি, কিন্তু যদি খুব দ্রুত হারে হয়, স্পিডে এরকম, এটা তো অসিলেটরি মোশন নয়। দেখ ভালো কথা, এটা যদি অসিলেটরি মোশন হয় তাহলে এটা তো অসিলেটরি মোশন, বাট এটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে ভাইব্রেটরি মোশন বা ভাইব্রেশন। কি বললাম? ভাইব্রেটরি মোশন বা ভাইব্রেশন, বাংলায় যাকে বলা হয় কম্পন। কি বলা হয়? কম্পন। এটাই কম্পন। কম্পনের সময় এই ঘটনাটাই ঘটে, কোনো বস্তু যখন কাঁপে, কম্পিত হয়, তখন এই ঘটনাটাই ঘটে, কিন্তু সেটা কি হয়? খুব দ্রুত। যে কোনটা কাঁপছে, যার কম্পন হচ্ছে, সে খুব দ্রুত গতিতে অসিলেটরি মোশন শেষ করে, দোলন গতিতে দৌড়তে থাকে। দোলনাকে দোলাচ্ছিস, অসিলেটরি মোশন। দোলনা আস্তে আস্তে হবে, দোলনায় তো স্পিডে দোলে না হলো। যদি কোনো কোনা যদি খুব দ্রুত হারে অসিলেটরি মোশন করে, তখন তাকে বলবো আমরা ভাইব্রেটরি মোশন বা ভাইব্রেশন বা ভাইব্রেটিং মোশন, যেটা বলবো আমরা হলো। লিখো নিচটাতে সাবহেডিং করে একটা, লিখ ভাইব্রেটরি মোশন, VIBRATORY, ভাইব্রেটরি মোশন, বা লিখে রাখো কম্পন, বা লিখতে পারো ভাইব্রেশন। ভাইব্রেটরি মোশনকে বলা হয় ভাইব্রেশন। মানে অসিলেটরি মোশনটা কি বলছি, কিন্তু কন্ডিশনটা কি? স্পিডে, দ্রুত, ফাস্ট। তাহলে লিখে রাখো একটা লাইন, ফাস্ট অসিলেটরি মোশন ইজ ভাইব্রেটরি মোশন। Fast oscillatory motion is vibratory motion. নিচে লিখে রাখো যে দ্রুত দোলন গতি হলো কম্পন, দ্রুত দোলন গতি হলো কম্পন। বাস, তাহলে আমাদের তিন ধরনের মোশন শেষ হলো, মনে থাকবে তো? নাম্বার 1 রেক্টিলিনিয়ার মোশন, নাম্বার 2 সার্কুলার মোশন, নাম্বার 3 অসিলেটরি মোশন হলো। আর প্রত্যেকটি আমরা একটা করে কন্ডিশন অনুযায়ী আলাদা নাম দিই। যেমন রেক্টিলিনিয়ার মোশনের সঙ্গে রয়েছে একই রকম চরিত্রের ট্রান্সলেটরি মোশন,
তাহলে রেক্টিলিনিয়ার তার সাথে কি রয়েছে ট্রান্সলেটরি, সার্কুলার তার সঙ্গে কি রয়েছে রোটেটরি, আর অসিলেটরি তার সঙ্গে কি রয়েছে ভাইব্রেটরি। বাস এই মোশন, এর বাইরে কোনো মোশন নেই। হলো, এই মোশনগুলোকে আমাদেরকে একটু করে পড়তে হবে। আমরা এখন কোনটা পড়বো বলতো? ওয়ান ডাইমেনশন মোশন বা স্ট্রেট লাইন মোশন। তিনটে মোশনের মধ্যে আমরা প্রথম পার্টটা পড়বো এখন, রেক্টিলিনিয়ার মোশন। আমাদের সিলেবাস এখন কি চ্যাপ্টার কি নাম? রেক্টিলিনিয়ার মোশন। নেক্সট পাবো আমরা চ্যাপ্টার সার্কুলার মোশন, সেখানে আমরা পাবো রোটেটরি মোশন, তারপর এটাও আছে অসিলেটরি মোশন, এটা সাউন্ডে আছে একদম শেষের দিকে লেভেল। হলো, এই তিনটে মোশনই আমরা পড়বো আলাদা আলাদা চ্যাপ্টারে। এখন যেটা পড়বো আমরা সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি বা স্ট্রেট লাইন মোশন বা মোশন ইন এ লাইন বা সরলরৈখিক গতি। হয়েছে? বেশ, এবারে এই মোশনটাকে পড়ার জন্য, একমাত্রিক গতিকে ভালো করে পড়ার জন্য আমরা কি কি দেখবো? দেখ, বসে যা, ফার্স্ট হেডিং কর। দেখ, নতুন জিনিস আজকে লেখ, ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশ তন্ত্র। আমি বাংলায় নিয়ে দুটোই বলে দেবো, কোনো চিন্তা নেই। বা না বুঝতে পারলে আমার জিজ্ঞাসা করবো। লেখো, ফ্রেম অফ রেফারেন্স, এর বাংলা লেখো নির্দেশ তন্ত্র। দেখ বাপ, এটা ভালো করে একটু বুঝতে হবে, কারণ মোশনকে বা রেস্টকে, আমার চ্যাপ্টারটা রেস্ট আর মোশনই আছে। কাইনেমেটিক্স মানে রেস্ট অ্যান্ড মোশন, এর যাবতীয় কিছু আলোচনা হবে কাইনেমেটিক্সে। তো মোশনকে বা রেস্টকে যদি ডিফাইন করতে হয়, এক্সপ্লেন করতে হয়, তাহলে আমার আরেকটা জিনিস জানতে হয়, তার নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। আগের দিনেই পড়েছিলাম আমরা যে কোনো বস্তু স্থির নাকি গতিশীল, এটা বোঝার জন্য অন্য আরেকটা বস্তুর আমাকে সাহায্য নিতে হয়। যেমন আমি যদি বলি এখন এই বোর্ডটা স্থির না গতিশীল, এখন প্রশ্নটা হচ্ছে কার সাপেক্ষে, না হলে বলা যাবে না। যদি এই দেওয়ালটা সাপেক্ষে হয়, দেওয়ালটা সাপেক্ষে সময়ের সাথে বোর্ডে কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে বোর্ডটা স্থির। কিন্তু যদি আমি বলি সূর্যের সাপেক্ষে, সূর্যের সাপেক্ষে পৃথিবীর পজিশন চেঞ্জ হচ্ছে, আর বোর্ডটা পৃথিবীতে আছে, তো বোর্ডটার পজিশন চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলবো বোর্ডটাকে গতিশীল বস্তু বা গতিশীল অবস্থা বলবো, গতি অবস্থা। তাহলে এখন নির্ভর করছে রেস্ট আর মোশন অপর আরেকটি বস্তু বা বস্তু সামগ্রীর উপর, নাকি না? সেই বস্তু বা বস্তু সামগ্রীকে নাম দেওয়া হয়েছে ফিজিক্সে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। হলো, এই নির্দেশ তন্ত্রের কি কাজ? কোন একটা কোণা গতিশীল, যদি কোণাটা রেস্টে থাকে তাহলে হয়তো ওকে আর ডিফাইন করার কিছু নেই, যে রেস্টে আছে তার একটাই কোয়ালিটি, সে রেস্ট, তার আর কিছু হয় না। কিন্তু যদি কেউ মোশনে থাকে বা গতিতে থাকে, তারপরে তার সম্বন্ধে আমাকে জানা শুরু করতে হবে। মোশনে আছে, আমি তোকে বললাম তুই ধর একটা মাঠে বসে আছিস, তুই বললাম যে তুমি গতিশীল হও, তোর প্রশ্ন আসবে আমি কোন দিকে গতিশীল হবো? মাঠের মাঝে বসে আছি, তো তোর দিকে তো চতুর্দিকে তোর রাস্তা, প্রশ্ন আসছে আমি কোন দিকে গতিশীল হবো। তাহলে এই রেফারেন্স ফ্রেম আমাদেরকে জানাবে যে কোণাটা গতিশীল কিনা, স্থির কিনা। যদি গতিশীল হয় তো কোন দিকে গতিশীল, কোন দিকে গতিশীল। হলো, দিক বলতে কি বুঝি আমরা? চারটা দিক বুঝি প্রথমত, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ। কিন্তু সমস্যা হচ্ছে, দেখ বাংলায় বললে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইংরেজিতে বললে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। নিশ্চয়ই চীনা ভাষায় আলাদা হবে, জাপানিজ ভাষায় আলাদা হবে, কোরিয়ান ভাষায় আলাদা হবে। তো এই যে আলাদা আলাদাগুলো ভাষাগুলোর জন্য তো বুঝতে সমস্যা হয়, যে কারণে ফিজিক্স নিজে একটা ডাইরেকশন বানিয়ে নিল। সে ডাইরেকশনটা কি বললো? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ নয়, তখন বললো এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ওরা নিশ্চয়ই গ্রাফ করেছিস ক্লাস 10 এক্স ওয়াই। হ্যাঁ, তো এই রেফারেন্স ফ্রেম এটা বলা হয় কার্টেজীয় রেফারেন্স ফ্রেম, কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স,
সায়েন্টিস্ট কার্টেজিও এটা বানিয়েছিলেন, আর এটার নাম হচ্ছে কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেম। কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেমে কি রয়েছে? তিনটে এক্সিস আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস। ওদের এক্সিস সম্বন্ধে ধারণা আছে? দেখ ঠিক আছে, এদিকে দিই। আচ্ছা টাকা এটাকে আমি এক্স এক্সিস হিসেবে নেবো, তো কোনটা এভাবে রাখবো না এইভাবে রাখবো? এইভাবে রাখবো। এক্স এক্সিস কোন দিকে হয়? এটা চলবে? এরকম কোনো নিয়ম নেই যে এক্স এক্সিসটা এই দিকে হবে, আমি যে কোনো দিকে ধরতে পারি। জানা গেল ব্যাপারটা? হ্যাঁ, এটাই তো নতুন ডাইরেকশন। যদি আমাকে এই দিকে নিতে হয় তো আমি তো আবার একটা কারোর দিক নির্দেশ করছি, মানে কেউ বলে দিচ্ছে আমাকে যে ভাই এক্সটা ওই দিকে নে। এক্স তো নিজে একটা দিক, পূর্ব দিকটা কোন দিকে? পূর্ব দিকে। পশ্চিম দিক কোনটা? যেটা পশ্চিম দিক। এটা সব একটা নোট সিস্টেমটা এটা করে টাকা। তাহলে পূর্ব দিক কোন দিকে? আমি যদি বলি আমাকে পূর্ব দিকটা দেখাতে হবে, তো পূর্ব দিকটা কোন দিকে? পূর্ব দিক পূর্ব দিকে। তো এক্স অক্ষটা কোন দিকে? এক্স অক্ষের দিকে। অভ্যাস হয়ে করে করে সর্বদা সারা জীবন আমরা করে এসেছি এক্স মানে এটা, এটা নাকি এক্স না, ওরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, আমরা ধরি এটাকে এক্স, ঠিক আছে, আমি নাও ধরতে পারি। তিনটে এক্সিস দেখে রাখ, একটা এক্স, একটা ওয়াই। ওয়াইটা কোন দিক হবে? এদিক হবে না এদিক হবে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এর সাথে 90 ডিগ্রি হবে। একটা এক্সিস আর একটা এক্সিস সাথে 90 ডিগ্রি হবে। এক্স কমা ওয়াই কমা জেড অ্যাট 90 ডিগ্রি, অর্থাৎ তিনটে অক্ষ পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। লেফট হ্যান্ড রুল ফ্লেমিং মনে আছে? ক্লাস 10 পড়েছি কারেন্টে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি ছিল? তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি কেমন ছিল? 90 ডিগ্রিতে, অ্যাট 90 ডিগ্রি। এটা যদি আমি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এটা জেড। একই নাম থাকবে, নাম তো চেঞ্জ হবে না, শুধু দিকটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, তাহলে বল না জেডটা কেমন হবে? এরকম 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 হবে, এরকম 90 হচ্ছে। তিনজনের সাথে হতে হবে তো? এটা হবে, এটা হবে না, এটাও হবে। বুঝা গেল? তাহলে আমি যদি এটা ফিক্স করে নিই, দেখ এগুলোর মধ্যে যে কোনো একটা এক্স, যে কোনো একটা ওয়াই, যে কোনো একটা জেড, কেউ ফিক্স নয়। এই তো নিজে একটা ডাইরেকশন না, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন অ্যান্ড জেড ডাইরেকশন। যেমন বলি ইস্ট ডাইরেকশন, ওয়েস্ট ডাইরেকশন, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক। এই প্রশ্ন করে পূর্ব দিকটা কোন দিকে? পূর্ব দিকটা পূর্ব দিকে। এক্স ডাইরেকশনটা কোন দিকে? এক্স ডাইরেকশন যদি আমি নেবো, তাহলে এটা যদি এক্স হয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। হলো? ভালো করে দেখ, এটা এক্স মনে থাকবে তো? এটা এটা এখনো এটা 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 এখনো এটা এক্স। বুঝা গেল? আমি যতই ডাইরেকশন ঘুরাই না কেন, এরা কিন্তু তিনজনের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। বুঝেছে মাথায়? এটাকে বলা হচ্ছে তোর ফ্রেম অফ রেফারেন্স। এটা আমরা ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ধরছি। ফ্রেম অফ রেফারেন্স এই ঘরটাও, এই বোর্ডটা স্থির না গতিশীল এটা বলার জন্য এই পুরো বিল্ডিংটাকে আমি ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ধরতে পারি। স্পেশাল করে যখন তিনটে এক্সিস দিয়ে আমরা কোনো পয়েন্টকে ডিনোট করব বা প্রকাশ করবো বা ওর সম্বন্ধে জানবো, ওর পজিশনটা জানবো আমরা, তখন আলাদা করে তাকে বলা হচ্ছে কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেম। কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেম। বুঝা গেছে? তাহলে তিনটে এক্সিস। এবারে দেখ, এটা যদি এক্স হয়, এই পয়েন্টটা কি বলবো? এখানটাকে মূল বিন্দু। হ্যাঁ, এখানে স্থানাঙ্ক কত হয়? 0,0,0। তোমরা দুটো দিয়ে তুমি করে এসেছিলে, এক্স আর ওয়াই ভ্যালু ছিল, এবার কটা হয়ে গেল? তিনটা হয়ে গেল, এক্স, ওয়াই আর জেড। এই পয়েন্টটাকে কি বলা হয়? স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বলা হয়, তাই তো?
তাহলে এই মূল বিন্দু স্থানাঙ্ক কত? x, y, z ইকুয়ালস টু 0, 0, 0। এই পয়েন্টে থাকবে আমাদের অবজারভার, যে দেখছে যে পার্টিকেলটা রেস্টে আছে না মোশনে আছে। যদি মোশনে আছে তো কোন ডাইরেকশনে মোশনে আছে? ধর একটা কোণা এই পেনটা বরাবর হাঁটছে, তো কোন ডাইরেকশনে মোশনে আছে? যদি এটা x হয়, এই অক্ষটার নাম x, কোণাটা মূল বিন্দু থেকে এই পেনটা বরাবর হাঁটছে, তো কোন দিকে হাঁটছে কোণাটা? x বরাবর। তাহলে ওর মোশন বলা যাচ্ছে এবং কোন দিকে মোশন সেটাও বলা যাচ্ছে। বুঝা গেল? আচ্ছা, এটা যদি x হয়, এই পয়েন্ট থেকে আমি এদিকে নিলাম x, তো এই পয়েন্ট থেকে এদিকে কি হবে? মাইনাস x ডাইরেকশন হলো। আচ্ছা, এটা যদি z হয় তাহলে ভিতর দিকে কি হবে? মাইনাস z। এটা যদি y হয় নিচের দিকে কি হবে? মাইনাস y। তাহলে কোটা দিক পেলাম মোট 6টা। কি কি? প্লাস x প্লাস y প্লাস z মাইনাস x মাইনাস y মাইনাস z। এবার দেখ, এটা যদি আমি বোর্ডে দেখাই তাহলে এই তিনটে লাইন আঁকা যাবে? তিনটে লাইন আঁকা কিন্তু পসিবল নয়, কারণ বোর্ডটা হচ্ছে নিজে 2D, 2 ডাইমেনশন, একটা তল একটা সবসময় দ্বিমাত্রিক হয়, কিন্তু এটা আমার ত্রিমাত্রিক, তিনটে মাত্রা আছে, 1, 2 আর 3। তো এটা যেভাবে আঁকি না কেন, দেখ এটা যদি x হয় উপর দিকে হবে y, জেডটা কোন দিকে হবে? বাইরের দিকে। তো বাইরের দিক থেকে আঁকা সম্ভব বোর্ডে? এভাবে পেনটা দিয়ে আঁকা যাবে? যাবে না। তাহলে আমরা তখন কি করব? এটা যদি y হয়, ঠিক আছে, তাহলে জেডটা কোন দিকে হবে? কোথা? এরকম বাইরের দিকে কিংবা ভিতরের দিকে। বাইরেও হতে পারে ভিতরেও হতে পারে। তাহলে বোর্ডের বাইরের দিক বা ভিতরের দিক যে কোনো আমি এটা নিতে পারি। সেই ভিতরের দিক আর বাইরের দিকটাকে আমি কেমন করে নেবো না, এই বুঝা গেল? তিনটে ডাইরেকশন, x, y আর z। প্লাস x এদিকে মাইনাস x, প্লাস y মাইনাস y, প্লাস z ভিতর দিকে মাইনাস z। এটা নয়, এটা প্লাস z, এটা মাইনাস z নয়। কেমন? বাইরের দিকে প্লাস z, ভিতর দিকে মাইনাস z। ছোট ডাইরেকশন বোঝা গেল? ক্লিয়ার? ঢুকেছে মাথায়? এটা বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। কেন এটাকে ফ্রেম অফ রেফারেন্স বলা হচ্ছে? দেখ, এখানে দুটো জিনিস থাকবে, এক তিনটে এক্সিস থাকবে আর একটা টাইম মেশিন থাকবে। কি থাকবে? টাইম মেশিন। টাইম মেশিনটা কি জন্য? সময়টাকে দেখার জন্য যে একটা কোণা এইখানে ছিল, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? 0, 0 আর 0। সবসময় তিনটে করে কোঅর্ডিনেট নেবো। এবারে কোণাটা এখান থেকে এখানে গেল, এখানে গেল, এইখানে, দেন এখানে। তাহলে কোণাটা কিসে আছে? রেস্টে আছে না মোশনে আছে? মোশনে আছে। কি করে বুঝলাম? সময়ের সাথে কোণাটা কি হচ্ছে? পজিশনটা চেঞ্জ হচ্ছে। প্রথমে ওর কোঅর্ডিনেট কত ছিল? 0, 0, 0। এখানে কোঅর্ডিনেট কত হয়ে গেল? 1, 0, 0। কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে। y z চেঞ্জ হয়নি, বাট কোনো তো একটা চেঞ্জ হয়েছে। যদি x চেঞ্জ হয় তো একটা দিক বরাবর গেছে, যদি x y দুটো চেঞ্জ হয় তাহলে দুটো দিক বরাবর গেছে, আর যদি x y z চেঞ্জ হয় তাহলে তিনটা দিক বরাবর গেছে। এখানে কটা চেঞ্জ হয়েছে? শুধু x এর চেঞ্জ হয়েছে, তাহলে একটা দিক বরাবর গেছে। আচ্ছা, এখানে কোঅর্ডিনেট কি আছে? 2, 0, 0। দেখ, কন্টিনিউ করে কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে যদি কোনো অবজারভার থাকে, পর্যবেক্ষক, সে কি দেখবে? সময়ের সাথে এই কোণাটা তার থেকে দূরত্ব বাড়ছে বা সময়ের সাথে কোণার অবস্থানের পরিবর্তন ঘটছে। তখন অবজারভার কি বলবে? যে ওই কোণাটা গতিশীল, মোশন আছে কোণাটার মধ্যে মোশন আছে, কোণাটা গতি আছে এবং সেটা একটা গতিশীল বস্তু। তাহলে এই কোণাটার মধ্যে গতি আছে কি নেই কি করে বুঝতে পারলাম আমরা? এই পুরো সেটআপটা থেকে। কি থেকে? এই পুরো সেটআপটা থেকে। এই পুরো সেটআপটার নাম দিয়েছি আমরা ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ কোনো একটা বস্তু বা বিন্দু বস্তুর স্থিতি বা গতি যখন আমরা আলোচনা করব অপর কোনো একটি বিন্দু বস্তু বা বস্তুর সাপেক্ষে, তখন ওই অপর বিন্দু বস্তু বা বস্তুকে আমরা বলবো একসাথে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ করে। ক্লিয়ার? অর্থাৎ এই বোর্ডটা স্থির না গতিশীল এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হচ্ছে? এই পুরো বিল্ডিংটাকে নিতে হচ্ছে, বা একটা দেওয়ালকে নিতে হচ্ছে, বা এই টেবিলটাকে নিতে হচ্ছে। তাহলে এই টেবিলটার সাপেক্ষে সময়ের সাথে বোর্ডটার কি অবস্থানটা চেঞ্জ হচ্ছে? হয়নি। তাহলে বোর্ডটা কিসে আছে? রেস্টে আছে। কার রেসপেক্টে? টেবিলটার রেসপেক্টে। তো টেবিলটা হচ্ছে বোর্ডটার
গতি বা স্থিতি বোঝানোর জন্য নির্দেশ তন্ত্র। নির্দেশ বোঝা গেল? বুঝেছে মাথায়? আরেকটা জিনিস করা যায়, নির্দেশ তন্ত্রের সাহায্যে, এই নির্দেশ তন্ত্রের সাহায্যে কোনো একটা পয়েন্টের ফাইনাল পজিশন বলা যায় বা লোকেশনটা বলা যায়। সাপোজ ধর একটা কোণা এইখানে আছে, তোকে বললাম এই কোণাটা বা এই বস্তুটা লোকেশনটা আমাকে বল। লোকেশনটা কেমন করে বলবি? দেখ, এখান থেকে লম্ব টেনে টানলি লম্ব, হ্যাঁ, তাহলে এক্স বরাবর কতটা পেলি? 3 ঘর। আর আমি ধরে নিলাম এই দিকের উপরটা হচ্ছে 9 ঘর। তাহলে এই কোণাটার পজিশনটা কি হয়ে গেল? 3,9,0 3,9,0। ধর এই ঘরটা কোনো জায়গায় বসে আছিস, তো তার লোকেশনটা কি? এই ঘরটার এই কোণাটা যদি মূল বিন্দু হয়, একটা কোণা যে কোনো মূল বিন্দু ধরে নিলাম, এটা এক্স এক্সিস, উপর দিকটা ওয়াই এক্সিস, আর এই দিকটা জেড এক্সিস। তাহলে এখান থেকে আমি ওই কোনো একটা জায়গায় যাবো, কারো কাছে যাবো ধর, তো আমি এক্স বরাবর হাঁটবো, এক্স বরাবর হেঁটে এলাম 9 ঘর, তাহলে এক্স এর মান কত পেলাম? 9। তারপর সোজা আমি তোকে চলে গেলাম, সোজা হয়ে গেলাম কি বরাবর? এটা ওয়াই, এটা কি বলেছি? ওয়াই। ওয়াই বরাবর গেলাম আরো 7 ঘর, তাহলে কত হলো? এক্স 9 ওয়াই 7। তাহলে কত পেলাম আমি? 9,7 0। আমি ঠিক ওই জায়গায় পৌঁছে যাবো। তাহলে কোনো একটা পয়েন্টের পারফেক্ট লোকেশন কে বলছে আমাকে? যে বলছে সে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। বুঝা গেল ফ্রেম অফ রেফারেন্স কি বা নির্দেশ তন্ত্র? নির্দেশ তন্ত্র হলো বিভিন্ন সংস্থার বা বস্তুর অবস্থান এবং গতি পরিমাপ করার নির্দেশ তন্ত্র হলো বিভিন্ন সংস্থার বা বস্তুর অবস্থান এবং গতি পরিমাপ করার ব্যবস্থা। গতি পরিমাপ করার কি ব্যবস্থা হচ্ছে সিস্টেমটি। দেখো ওর সাথে উন্নতি দিয়ে করে লিখ। সিস্টেম মানে হচ্ছে সংস্থা মানে টাকা। এই বোর্ডটা এই টেবিলটা সাপেক্ষে, মেঝেটা সাপেক্ষে, এই দেওয়ালটা সাপেক্ষে, ছাদটা সাপেক্ষে, দরজাটা সাপেক্ষে স্থির। যখন এত কিছুকে সাপেক্ষে নিচ্ছি তখন তাকে বলছি আমি সংস্থা। আর যখন শুধু বলছি এই টেবিলটা সাপেক্ষে তখন তাকে বলছি বস্তু। বুঝা গেল? এটা সিঙ্গেল নিলে বস্তু, আর এর সাথে আরো অনেককে যখন জড়িয়ে দিচ্ছি আমি তখন তাকে বলছি সংস্থা বা সিস্টেম। হয়েছে? তাহলে দেখো, সিস্টেমটি দিক নির্দেশক এবং একটি টাইম মেশিন নিয়ে গঠিত। বা সময় পরিমাপক যন্ত্র। সিস্টেমটি লিখলি দিক নির্দেশক এবং একটি টাইম মেশিন নিয়ে গঠিত। কেন টাইম মেশিনটা দরকার? সময়ের সাথে সময় প্রবাহিত হচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে কোণাটারও অবস্থানের পরিবর্তন ঘটছে। হয়েছে? আরেকটা জিনিস দেখ, এই পয়েন্টটা টাকা আমাদেরকে, এই পয়েন্টটা ধর কোণাটা এই পথে গতিশীল, তো আমরা এটাও বলতে পারবো যে এক্স এর সাথে ওয়াই এর দিকে 45 ডিগ্রি কোণ করে। পারবো না? দিকটা বলতে পারবো? দিকটা তো বলতে পারছি আমরা, কোন দিকে কোণাটা কোন দিকে আছে বা কোণাটা কোন দিকে গতিশীল। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ।
কোনটা এই জায়গায় আছে, কারণ এক্স এর সাথে একটা কোণ করেছে। কোণটা মেপে নেবো আমরা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কি বলবো, কোণাটি কি বলবো আমরা, কোণাটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে ওয়াই অক্ষের দিকে। হলো, বুঝা গেল? এবারে সেটা 45 হতে পারে, সেটা 30 হতে পারে, 60 হতে পারে, যে কোনো কিছু কোণ হতে পারে। এটি জাস্ট দেখাচ্ছি। হলো, তখন আমরা কোণটা মাপবো, মেপে বলবো যে কোণাটা এই অক্ষের সাথে এত ডিগ্রি কোণে এই দিকে গতিশীল। তাহলে এইগুলো বলা যাচ্ছে গতি না স্থিতি বলা যাচ্ছে, তার দিক বলা যাচ্ছে, কোনো একটা কোণার পারফেক্ট লোকেশন বলা যাচ্ছে। এত কিছু যার সাহায্যে আমরা বলতে পারছি সে হচ্ছে একটা সংস্থা যার নাম হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। ক্লিয়ার? আমরা যখনই গতি বা স্থিতি বিচার করব, যখনই আমরা ওর ডাইরেকশন বিচার করব, তার জন্য আমার কি লাগবে, একটা ফ্রেম অফ রেফারেন্স লাগবে, ফ্রেম অফ রেফারেন্স লাগবে, তাই না? একটা ট্রেন মাঠ দিয়ে মানে রাস্তা দিয়ে গতিশীল, কৃষক গাড়ি দেখছে, তো ট্রেনটা যে গতিশীল কার সাপেক্ষে, ওই কৃষকের সাপেক্ষে, স্থির রাস্তার সাপেক্ষে, স্টেশনের সাপেক্ষে। তো এই সাপেক্ষগুলো হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, যার সাপেক্ষে আমি বলছি। ঠিক আছে আমাদের? এবারে শোন, এই ফ্রেম অফ রেফারেন্স আবার দুই ধরনের। তাহলে নেক্সট হেডিং করো, টাইপস অফ ফ্রেম অফ রেফারেন্স। টাইপস অফ ফ্রেম অফ রেফারেন্স। বল, বুঝতে পারলি? আসবো কিছু বলবি? কি লিখলাম? টাইপস অফ ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্রের প্রকারভেদ। শুনে রাখ, দুই ধরনের হয় নির্দেশতন্ত্র, দুই প্রকারের হয়। কি কি? ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল। ইনার্সিয়ালের বাংলা হচ্ছে জড়ত্বীয়, আর নন ইনার্সিয়াল হচ্ছে অজড়ত্বীয়। বুঝা গেল? হ্যাঁ। নির্দেশতন্ত্র কয় প্রকার? দুই প্রকার। কি কি? জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, যাকে আমরা বলবো ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম, আর হচ্ছে নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম। এই দুটো সম্বন্ধে জানতে হবে। কখন কোন শর্তে নির্দেশতন্ত্র জড়ত্বীয় হয়, কখন কোন শর্তে নির্দেশতন্ত্র অজড়ত্বীয় হয়। জড়ত্বীয় কথার অর্থ হচ্ছে ইনার্সিয়াল, আর অজড়ত্বীয় হচ্ছে নন ইনার্সিয়াল। এই ইনার্সিয়াল কথাটা এসছে কোথা থেকে? ইনার্সিয়াল কথাটা এসছে ইনার্সিয়া থেকে। তোরা কি জানিস ইনার্সিয়া কথার অর্থ? ইনার্সিয়া কথার বাংলা হচ্ছে জড়তা বা জাড্য। ক্লাস 9-এ তোমরা পড়েছো এবং 8-এও, তাই তো? ফিজিক্সে ছিল বিষয়টা। জড়তা বা জাড্য, বা তাকে বলছি ইংরেজিতে ইনার্সিয়া, এটা একটা পদার্থের বৈশিষ্ট্য, বস্তুর ধর্ম, নিজস্ব ধর্ম। কেমন ধর্ম? কোন একটা বস্তু স্থির আছে, যদি ওর উপর বাইরে থেকে বল প্রয়োগ করে ওকে গতিশীল করার চেষ্টা না করা হয়, তাহলে ওই বস্তুটি কিন্তু চিরকাল স্থির থাকবে। এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা হচ্ছে ওর জাড্য ধর্ম, এবং এটার কি নাম? স্থিতি জাড্য। আবার ধর কোনো একটা কণা গতিশীল, যদি ওর উপর আমরা বল প্রয়োগ করে ওকে স্থির করার চেষ্টা না করি, তাহলে বস্তুটা চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটা হচ্ছে ওর কি ধর্ম? এটা হচ্ছে জাড্য ধর্ম। বাট কি জাড্য? গতি জাড্য। তাহলে এক কথায় কি বলবো? স্থির থাকতে চায়, গতিশীল থাকতে চায়। পদার্থের নিজস্ব এই ধর্মকে জাড্য ধর্ম বা জড়তা বলে। পরিষ্কার? হ্যাঁ। তাহলে জাড্য কোনটা? চেঞ্জটা না একই থাকাটা? একই থাকাটা। জাড্য হচ্ছে একই থাকাটা। বোঝা গেল? এবারে ওই ইনার্সিয়া থেকেই ইনার্সিয়াল কথাটা এসছে। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্সিয়াল। ইনার্সিয়াল কারা হবে? যে নির্দেশ তন্ত্রটা, ধর একটা ট্রেনের কামরা, তুই যে ট্রেনের কামরাটাতে বসে আছিস, ওই বগিটাকে আমি একটা ট্রেনের বগি ধর, হলো একটা কম্পার্টমেন্ট ট্রেনের, যে কম্পার্টমেন্টে তুই বসে আছিস ওই কম্পার্টমেন্টটাকে আমি এখন ফ্রেম অফ রেফারেন্স ধরলাম। ঠিক আছে? ট্রেনটা যদি স্থির থাকে আর ট্রেনটা যদি সমবেগে চলতে থাকে, তখন ওই কম্পার্টমেন্টটা হচ্ছে ইনার্সিয়াল কম্পার্টমেন্ট বা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স।
অর্থাৎ যদি নির্দেশতন্ত্র জড়ত্বীয় হয় বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়, তাহলে সেই ফ্রেম অফ রেফারেন্সের বা সেই নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ বা মন্দন থাকবে না। ত্বরণ বা মন্দন থাকবে না, বলছি ত্বরণ বা মন্দন। অর্থাৎ যদি নির্দেশতন্ত্র স্থির থাকে বা সমবেগে গতিশীল হয়। কটি শর্ত? দুটি। কি কি? হয় নির্দেশতন্ত্রটি স্থির আছে বা সমবেগে গতিশীল। সমবেগে মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যে অতিক্রম করবে। ধর প্রথম 2 সেকেন্ডে গেছে 5 মিটার, পরে 2 সেকেন্ডেও 5 মিটার, তারপরে 2 সেকেন্ডেও আবার 5 মিটার। অতএব প্রত্যেকটি 2 সেকেন্ডেও কতটা করে যাচ্ছে? 5 মিটার করে করে। তখন ওর বেগটা হচ্ছে সমবেগ। সমবেগ। তো যদি কোনো একটা নির্দেশতন্ত্র সমবেগে থাকে বা স্থির থাকে, স্থির থাকা মানে বেগটা কেমন? যে স্থির আছে তার বেগটা কেমন? যে স্থির আছে তার বেগটা কেমন? যে স্থির আছে তার বেগ কোথায় পাবে? মোশনে এলে তো বেগ থাকবে। যতক্ষণ না কোনোটা মোশনে না আসে তো বেগ হতেই পারে। যে স্থির আছে তার একটাই কোয়ালিটি, কি? সে স্থির আছে। যে স্থির তার আর কোনো প্রপার্টিজ নেই। যে রেস্টে আছে সে অনলি রেস্টেই আছে। তাহলে নির্দেশতন্ত্রটা যদি রেস্টে থাকে অর্থাৎ স্থির থাকে, অথবা নির্দেশতন্ত্র যদি সমবেগে গতিশীল হয়, তখন সেই নির্দেশতন্ত্রকে বলবো আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। বুঝা গেল? এই ঘরটা যদি আমরা নির্দেশতন্ত্র হিসেবে নিই, ধর রাস্তা দিয়ে কোনো বাইক পেরিয়ে যাচ্ছে, তো বাইকটা গতিশীল এটা বোঝানোর জন্য এই বিল্ডিংটাকে আমি নিলাম রেফারেন্স ফ্রেম হিসেবে। বল না এই বিল্ডিংটা কেমন রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল কেন? ইনার্শিয়াল কি বিচার করতে বলেছি? প্রত্যেকটা বার শর্ত অ্যাপ্লাই কর। তোকে জিজ্ঞাসা করেছি আমি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল, তো তোকে কি বলা হয়েছে? যদি ইনার্শিয়াল হয় তো সে সমবেগে গতিশীল হবে অথবা সে স্থির হবে। তো যখন মোটরসাইকেলে গতিশীল, রাস্তা দিয়ে যখন মোটরসাইকেলে পেরিয়ে যাচ্ছে, এই বিল্ডিংটা তখন কি? স্থির। তো এটা কেমন ইনার্শিয়াল? এটা কেমন রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। বুঝা গেল? হ্যাঁ। এবার ধর একটা ট্রেনে তুই বসে আছিস, ট্রেনটা সমবেগে গতিশীল। একটা ট্রেনের কম্পার্টমেন্টে তুই বসে আছিস, তো ট্রেনটা সমবেগে গতিশীল। তো ওই ট্রেনের কম্পার্টমেন্টের সাপেক্ষে তুই কোনোটা বস্তুর স্থিতি বা গতি বিচার করছিস, বা ওই ট্রেনটা তুই ফ্রেম অফ রেফারেন্স হিসেবে নিয়েছিস। ওটা কেমন রেফারেন্স ফ্রেম? নন ইনার্শিয়াল হয়ে গেল। কেমন রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? গতিস্থিতি আমি বিচার করতে বলিনি তোমাকে, আমি বলেছি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল। ইনার্শিয়ালের প্রপার্টিজটা কি বললাম? শর্তটা কি? ইনার্শিয়াল হতে গেলে কি কি শর্ত হতে হবে? তাকে হয় স্থির হতে হবে, না হলে সমবেগে গতিশীল হতে হবে। ঘরটা কেমন ছিল? তাই ঘরটা কি রেফারেন্স ফ্রেম ছিল? ইনার্শিয়াল। ট্রেনটা সমবেগে গতিশীল, তো ট্রেনটা কেমন ইনার্শিয়াল? কেমন রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো ইনার্শিয়াল হওয়ার জন্য কটা শর্তের প্রয়োজন? দুটো। কি কি? হয় সে রেস্টে থাকবে, স্থির থাকবে, না হয় সে সমবেগে গতিশীল থাকবে। বুঝা গেল? একটা বাইক এখান থেকে জুনমেজা মোড় যাচ্ছে অসম বেগে, তার বেগটা সমান নয়, তো তাকে যদি আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে ধরি, সেটা কেমন রেফারেন্স ফ্রেম হবে? নন ইনার্শিয়াল। কেমন হবে? নন ইনার্শিয়াল। কারণ 1 নম্বর রেস্টে নেই, আর 2 নম্বর সমবেগে নেই। তাহলে দুটো কন্ডিশন পেয়ে গেলাম আমরা, রেস্ট বা সমবেগ, সেটা হচ্ছে ইনার্শিয়াল হলো। আরেকটা হচ্ছে কি? মোশন। কেমন মোশন? অসম বেগ। বেগ বাট কেমন? অসম বেগ। অসম বেগ হলে কি হবে? হয় বেগ বাড়বে কিংবা বেগ কমবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে। বেগের যদি পরিবর্তন হয়, কোনো নির্দেশতন্ত্রের যদি বেগের পরিবর্তন ঘটে, তখন সেই নির্দেশতন্ত্র হচ্ছে অজড়ত্বীয় বা নন ইনার্শিয়াল। বুঝতে পারছিস কি বললো? হ্যাঁ। এবার বেগের পরিবর্তন মানে বেগ বৃদ্ধি না হ্রাস? বেগের পরিবর্তন মানে বৃদ্ধি না হ্রাস? পরিবর্তন মানে বৃদ্ধি, হ্রাস নয়। দুটোই হবে। পরিবর্তন মানে দুটোই। কোনো এক দল এসে তোমাকে বলছে যে আমি
কিছুদিনের মধ্যে এই এলাকায় বিরাট পরিবর্তন এনে দেবো। তো আমরা বললাম তাহলে আমরা সবসময় কি ধরে নিই যে ভালো কিছু হবে। তো স্ট্রিট লাইটগুলো জ্বলছিল, সমাজ তো দেখা গেলো নিভে গেল, সব খুলে নিয়েছে লাইটগুলো। তো এটাতে কি হলো? পরিবর্তন তো হলো। কেমন পরিবর্তন হলো? লাইটগুলো ছিল, লাইটগুলো চলে গেল। ভোটের আগে কেউ এসে তোমাকে বললো যে তুমি আমাকে ভোটটা দাও, আমি তোমাদের পাড়ায় বিরাট পরিবর্তন করে দেবো। আমরা বললাম বাহ, পাড়ায় বেশ পরিবর্তন হবে, ভোটটা দিয়ে দেবে। আমরা ভোটটা দিয়ে দিলাম। দিয়ে ভোটে জেতার পরে দেখছি পাড়ায় যে লাইটগুলো ছিল সব নেই। আর তোকে যে বললাম কি ভাই তুমি যে বলে পরিবর্তন করে দেবো, তো বলবে হ্যাঁ পরিবর্তন তো হয়েছে, আগে লাইটগুলো জ্বলতো এখন জ্বলে না, তো পরিবর্তন হয়নি। তো পরিবর্তন মানে তোমাকে কে বলেছে যে ভালো? পরিবর্তন মানে দুটোই হতে পারে, বাড়তেও পারে আবার কমতেও পারে। এখানে যদি বেগের পরিবর্তন ঘটে তো বেগ বাড়তেও পারে, বেগ কমতেও পারে। বেগ বাড়লে তার নাম ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে বা বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। আর বেগ হ্রাসের হারকে, বেগ কমে যাকে বলা হচ্ছে মন্দন। একটা ট্রেন স্থির ছিল, চলতে শুরু করলো, বেগ বাড়লো, এটা ত্বরণ। একটা ট্রেন চলছিল, ড্রাইভার ব্রেক কষেছে, মন্দন। বুঝা গেল? তো যে নির্দেশতন্ত্রে এই ত্বরণ বা মন্দন থাকবে সে হচ্ছে নন ইনার্সিয়াল, সে হচ্ছে নন ইনার্সিয়াল। আর যে নির্দেশতন্ত্রে এই ত্বরণ বা মন্দন থাকবে না, অর্থাৎ কি থাকবে? সমবেগ কিংবা স্থির, সেটা হচ্ছে ইনার্সিয়াল। ক্লিয়ার? বুঝেছে মাথায়? নন ইনার্সিয়াল, ইনার্সিয়াল লেখা যাবে? লিখেছো টাইপস অফ, হেডিং করেছি সবাই, টাইপস অফ ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্রের প্রকারভেদ। চলো 1 নম্বরে লাগে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তাহলে এটা কি হবে বলো? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আজকে খুব কমজন ক্লাস করছে অনলাইনে। হ্যাঁ 6 জন। এই তোরা ঠিকঠাক শুনতে দেখতে পাচ্ছিস তো? ফ্যানটার আওয়াজ আসছে, জুম করো তো। ঠিক আছে, দেখো তাহলে কি লিখলে তোমরা? ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। টাকা সংজ্ঞা তো নয়, কন্ডিশন জানতে হবে, শর্ত, তখন আমরা কি ইনার্সিয়াল বলবো। কি কি বলবো তাহলে? 1 নম্বর কন্ডিশন, স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে। 2 নম্বরে অর্থাৎ ত্বরণ বা মন্দন থাকবে না। বোঝা গেল? যাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স হিসেবে নিচ্ছি বিশেষ মানে ঘটনাটাকে বর্ণনা করার জন্য, তো তার যেন বেগটা সমবেগ হয়, যেন তার ত্বরণ মন্দন না থাকে এবং বা সে রেস্টে থাকে, তাহলে তখন তাকে আমরা বলবো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। চলো দেখো 1 নম্বর পয়েন্টটি দেখো, যে নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ বা মন্দন থাকে না, যে নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ বা মন্দন থাকে না, যে নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ বা মন্দন থাকে না। বিয়ের দাগের পয়েন্ট করো, ওর নিচে বিয়ের দাগ দিয়ে লেখো। 1 নম্বর সময় লেখা হলো, কি বললাম 1 নম্বরটা? যে নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ বা মন্দন থাকে না। আচ্ছা, ত্বরণ বা মন্দন নেই, তার মানে কি আছে? ধরো সে স্থির কিংবা সমবেগ, দু রকম ঘটনা ত্বরণ মন্দন থাকে না। 1 যদি কেউ স্থির থাকে, আর 2 যদি কেউ সমবেগে গতিশীল হয়। তাহলে লেখো 2 নম্বর বিয়ের দাগ দিয়ে লেখো, সংস্থাটি স্থির বা সমবেগ সম্পন্ন হয়। সংস্থাটি স্থির বা সমবেগ সম্পন্ন হয়। সংস্থাটি স্থির বা
সমবেগ সম্পন্ন। এবারে 3 নম্বরটা ঘটনা থেকে বলি নিয়ে এবারে বলবো। দেখ সি এর দাগ দিবি। এবারে দেখ যেখানেই ইনার্সিয়ার কথা আসছে সেখানে বলের কথা আসবে, যেখানে বলের কথা আসবে সেখানে নিউটনের সূত্রের কথা আসবে। বস্তুটা স্থির আছে, কি করে বুঝলি? অবস্থানের পরিবর্তন করছে না সময়ের সাথে। এবারে ওটাকে ওর যে সারা জীবন স্থির থাকবে তুই বুঝলি কি করে? ওর উপর বাইরে থেকে বল প্রয়োগ করবি, বাইরে থেকে বল প্রয়োগ করলি, বল প্রয়োগ করতে গেলে বাধা আসবে। বল প্রয়োগ করার পরে বাধা কেন এলো? স্থির থাকতে চাইছে। দেওয়ালটা ঠেললে সরায় না কেন? স্থির থাকতে চাইছে, ইনার্সিয়া, তাই না? সুসুনা পাহাড়ে ঠেলে সরানো যাবে কেন? কি গুণ আছে ওর মধ্যে এক্সট্রা? ইনার্সিয়া, হ্যাঁ কি না? একটা পাথর রাস্তা কোথাও পড়ে আছে, পড়েই আছে, কেন পড়ে আছে? ইনার্সিয়া হয়েছে। এখন বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা হয়, এই বাইরে থেকে যা প্রয়োগ করে ওই যাটার নাম জানিস? বল। যাটার নাম হচ্ছে বল। অ্যাকর্ডিং টু নিউটনস ল, নিউটন প্রথম সূত্র কি বলেছেন? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। সেকেন্ড সূত্র কি বলেছে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই করে। থার্ড ল কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তিনটে সূত্রই কি সংক্রান্ত? না বল সংক্রান্ত। কোনোটাতে বলের ধারণা পাওয়া যায়, কোনোটাতে বলের পরিমাপ পাওয়া যায়, কোনোটাতে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়। এখন নিউটনের সূত্রের মূল গাণিতিক রূপ হচ্ছে F ইকুয়ালস টু ma, মানে বল সমান ভর ইনটু ত্বরণ। বল সমান ভর ইনটু ত্বরণ। কোনো একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা হয়েছে সেটা যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, আমি কেমন করে সেটা নির্ণয় করতে পারবো? কি করব? যে বস্তুর উপর বলটা প্রয়োগ করা হয়েছে তার ভর নেব, এবং যদি সেটা গতিশীল হয় তারপরে তার ত্বরণ সৃষ্টি হয় তখন তার ত্বরণ নেব। তাহলে ভর ইনটু ত্বরণ এই দুটো গুণ করব। গতিশীল বস্তুর ক্ষেত্রে কতগুলো গতীয় সমীকরণ সৃষ্টি হয়, যেমন আমি আগের দিন বলেছিলাম v সমান u প্লাস এটি, v সমান u প্লাস এটি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস s, 2s, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। এগুলো সব গতীয় সমীকরণ, এগুলো সব কি গতীয় সমীকরণ, তাই না? এবং আরো জানা যায় যে বেগ সমান সরণ বাই সময়। তাহলে সরণ সমান বেগ ইনটু সময়, আবার সময় সমান সরণ বাই বেগ। এগুলো কি? এগুলো সব নিউটনের সূত্র থেকে পাওয়া সমীকরণ। বুঝা গেল? তো যদি কেউ এই সূত্রগুলো মেনে চলে তার মানে সে নিউটন সূত্র মেনে চলে। যদি কেউ এই সূত্রগুলো মেনে না চলে তাহলে সে নিউটন সূত্র মেনে চলে না। আমাকে এখন বিচার করতে হবে যে ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমে আর নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমে কোন রেফারেন্স ফ্রেম এই সূত্রগুলোকে এলাও করে আর কে এলাও করে না। যে রেফারেন্স ফ্রেম এই সূত্রগুলোকে এলাও করে কি বলবো? যে এই রেফারেন্স ফ্রেমে নিউটনের সূত্র কার্যকরী হয়। আর যারা এলাও করে না কি বলবো? এই রেফারেন্স ফ্রেমে নিউটনের সূত্র কার্যকরী হয় না। তাহলে আমাকে চেক করতে হবে যে নিউটনের সূত্র কোথায় কোথায় কার্যকরী হচ্ছে। দেখ একটা এক্সাম্পল। দেখ এটা একটা ট্রেনের কম্পার্টমেন্ট হলো। ট্রেনটা স্থির আছে বা সমবেগে আছে। তো যখন এই ট্রেন স্থির বা সমবেগ তখন এটা কি রেফারেন্স ফ্রেম? ইনার্সিয়াল। এটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র হলো। এখানে তুই একটা চেয়ারে বসেছিস, বেশ, এখানে তোর হাতে একটা বল ছিল, ঠিক আছে? বলটাকে তুই ছুঁড়ে দিবি কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? বলটা হাওয়াতে
কতক্ষণ ছিল হাওয়াতে, মানে কতক্ষণ গিয়েছিল 2 সেকেন্ড হলো। 2 সেকেন্ড পর বলটা এখানে এসে পড়েছে, বলটা এখানে এসে পড়েছে। তাহলে বলটা শুরু হয় কোথা থেকে? এই পয়েন্ট থেকে। বলটা এসে পড়েছে কোথায়? এই পয়েন্টে। বলটা কত বেগে এসেছিল? 5 মিটার পার সেকেন্ড বেগে। বলটা কতক্ষণ ধরে এসেছে? 2 সেকেন্ড ধরে। কেউ বলতে পারবি বলটা কতটা পথ অতিক্রম করেছে? 10 মিটার। 10 মিটার কি করে বললি? S equals to V into T। V টা কত? 5, T টা কত? 2, তাহলে S টা কত এলো? 10 মিটার। বুঝা গেল? তো আমরা এখানে এই ডিসটেন্সটা কার সূত্র প্রয়োগ করলাম? নিউটনের সূত্র প্রয়োগ করলাম। নিউটনের সূত্র প্রয়োগ করে আমি এই ডিসটেন্সটাকে মেজারমেন্ট করলাম। হলো? তার মানে ইনারশিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনের সূত্র কার্যকরী হয়। কার্যকরী হয়। যেহেতু ট্রেনটা স্থির ছিল বা সমবেগে ছিল, যার জন্য ট্রেনের বেগ মানে ট্রেনের সমবেগ বা স্থির থাকা অবস্থার বেগ শূন্য, সেটা কিন্তু এই বলের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। বুঝতে পারলে কি বললাম? প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু যদি এটা সমবেগে না থাকতো, ত্বরণে বা মন্দনে থাকতো, তখন কিন্তু এইভাবে আমরা 10 মিটার বার করতে পারবো না। তাই সেক্ষেত্রে নিউটনের সূত্র কার্যকরী হবে না। দেখাচ্ছি সেটা। এটা বোঝা গেছে সবাইটা? তো 3 নম্বরে সি এর দাগ দিলে, সি এর দাগে দেখ, এই সংস্থায় নিউটনের সূত্র কার্যকরী হয়। এই সংস্থায় নিউটনের সূত্র কার্যকরী হয়। সি এর দাগে লেখো পয়েন্ট দিয়ে, এই সংস্থায় নিউটনের সূত্র কার্যকরী হয়। হয়েছে? এটা কর নিচে যেমন করেছি, এটা বানা এক্সাম্পলটা, তবে পরে বুঝে যাবে, ভুলে যাবে। ঢুকছে মাথায় আস্তে আস্তে জিনিসগুলো? খুব ইজি জিনিস, কিন্তু আস্তে আস্তে ঢুকবে, একদিনে পুরোটা হয়ে যাবে। ঠিক আছে? আর্টিস বলছে অনেকদিন পর বাইরে বেরোতে পেরেছি, খুব ভালোই লাগছে, গর্ব করতেছিলাম। হয়ে গেছে? লেখাটা হয়েছে সবাইকার? এক্সাম্পল লেখা হলো। তাহলে আমরা একটা ভাগ পড়ে নিলাম। ভাগটার নাম হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। হয়েছে? 2 নম্বর হেডিং কর। নম্বর কি হেডিং হবে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। বাংলাটা লেখ অজড়ত্বীয়, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কথা বলিস না কেউ? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আসছে কামড়াবে না, কিন্তু যদি গায়ে কোথাও পড়ে চিপা যায় তখন হবে। বেশ,
হবে? হ্যাঁ? সেই ওটা এটা অন্য দুটো দিয়ে আসছে কি? আচ্ছা দেখ এইদিকে দেখো, এটার ক্ষেত্রে এবার উল্টো উল্টো হবে। 1 নম্বর কি লেখা ছিল আগে বল? 1 নম্বর কি লেখা ছিল? যে নির্দেশতন্ত্রে কোনো ত্বরণ বা মন্দন থাকে না। এখন কি হবে দেখো, যে নির্দেশতন্ত্রে বলা লিখবে, যে নির্দেশতন্ত্রের ত্বরণ বা মন্দন থাকে, যে নির্দেশতন্ত্রে ত্বরণ বা মন্দন থাকে, যে নির্দেশতন্ত্রে ত্বরণ বা মন্দন থাকে হয়েছে। আচ্ছা, যার ত্বরণ বা মন্দন আছে তাহলে সে কিসে নেই? সে স্থির নেই আর সে সমবেগে নেই। বিয়ের দাগে কি লিখবে? লেখো না, ওটা লেখা দরকার নেই, লেখো যে সংস্থাটি স্থির বা সমবেগ সম্পন্ন নয়। সংস্থাটি 2 নম্বর লেখো বা বিয়ের দাগ দিয়ে, সংস্থাটি স্থির বা সমবেগ সম্পন্ন নয়। সংস্থাটি স্থির বা সমবেগ সম্পন্ন নয়। তুই লিখেছিস? সি এর দাগ দাও, সি এর দাগ দিয়ে ঘটনাটা দেখতে হবে। টাকা তাকাবি, এখানে তুই ছিলি, টাকা প্রথমে এইটা বেগটা ছিল 0, কার? ট্রেনটা রেস্টে ছিল। তুই যাই বলটা এখান থেকে ছুড়ে দিয়েছিস না, তুই বল যাই ছুড়েছিস, ট্রেনটা গতি চলে গেছে। তাহলে কি এই রেফারেন্স ফ্রেমটা কি স্থির রইল, সমবেগে রইল? এই ত্বরণ সৃষ্টি হলো। তাহলে প্রথম বেগ কত ছিল? ট্রেনটার 0। তারপরে কিন্তু ট্রেনটার একটা বেগ চলে এলো, নট ইকুয়াল টু 0। তার মানে এখানে ট্রেন ত্বরণে যাচ্ছে। এই অ্যাক্সিলারেশনের জন্য এই ইউজ করা, এই হচ্ছে ত্বরণে ছিল, ট্রেন ত্বরণে যাচ্ছে। হলো, এবারে ঘটনাটা দেখ। একইভাবে একই বেগে ছোড়া হয়েছিল 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এক্ষেত্রেও বলটা হাওয়াতে 2 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড ছিল, হয়েছে। কিন্তু বলটায় দেখা যাচ্ছে যে এসে এখানটায় পড়ে গেছে, এখানটায় পড়ে গেছে। এটা কত? এটা 10, ও আগেই পড়ে গেছে। এটা হচ্ছে 8 মিটার। কিন্তু ওর এজটা কত হওয়ার কথা ছিল? এজটা 10 হওয়ার কথা ছিল। 10 কি হয়েছে? না, হয়নি। তাহলে কি এরা নিউটন সূত্র মেনে চলেছে? চলেনি। কেন আগে পড়ে গেল? দেখ, বলটা যখন ছোড়া হয়েছিল তখন স্থির ছিল, জাস্ট ছোড়া হয়েছে, ট্রেনটা শুরু হয়েছে। তো বলটা যা গতি কত 5 মিটার পার সেকেন্ড সেটাই পেয়েছে, কিন্তু ট্রেনটা কি হয়েছে? এক্সট্রা গতি পেয়ে গেছে। তো যেটা এইটা এখানে ছিল তো সরে গেছে, তো বল ওখানে এসে পড়েছে, বল ওখানে এসে পড়েছে। কিন্তু ডিসটেন্সটা কত? 8 মিটার। ডিসটেন্সটা 8 মিটার, কিন্তু কত হওয়ার কথা ছিল? 10 মিটার। তাহলে কাজ করলো না। আবার ধর ট্রেনটা একটা বেগে গতিশীল ছিল, ইউ, ট্রেনটা ইউ বেগে গতিশীল ছিল। হলো, সেম ভাবে তুই একটা বলকে ছুড়লি, জাস্ট যখনই ছুড়লি তখনই ড্রাইভার ব্রেক বসে দিয়েছে। তো কি চলে আসবে এটার মধ্যে? মন্দন চলে আসবে। কি আসবে? বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন। আসবে কি না? হ্যাঁ, তখন বলটা কি হবে? এখানে যে পড়বে। কিন্তু এক্ষেত্রেও কি, যদি বেগটা 5 মিটার পার সেকেন্ড হয় এবং যদি সময়টা 2 সেকেন্ড হয়, এখানে কি এজটা 10 মিটার হবে? হবে না, এজটা কিন্তু 10 মিটার হবে না। বুঝতে পারলি? বলটা বেশি দূর যাবে, বলটা বেশি দূরে গিয়ে পড়বে। দেখা গেল 12 মিটারে পড়ছে। কত মিটারে পড়বে? 12 মিটার। কিন্তু হওয়ার কথা, যদি কেউ 5 মিটার পার সেকেন্ড বেগে 2 সেকেন্ড যায়, তবে তার অতিক্রান্ত পথ কত হওয়ার কথা? 10 মিটার। কিন্তু এখানে কত হচ্ছে? 8 মিটার। এখানে কত হচ্ছে? 12 মিটার। কেন? না, এখানে এই বেগটার সাথে এই ট্রেনের বেগটা কি হয়েছে? অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই ট্রেনে বসে বল এরভাবে ছুটবি, এই বলটা তো হাতে এসে পড়ছে।
কেন তো হাতে এসে পড়ে। স্থির অবস্থায় হাত বল ছুড়ে দিলি, হাত এখানেই, বল এখানে এসে পড়বে। ট্রেনটা গতিশীল অবস্থা, ধর সমবেগে যাচ্ছে, ছুড়ে দিলি, হ্যাঁ ট্রেন গতিশীল, ছুড়ে দিলি, তো ট্রেন তো গতিশীল, হাত এখানে থাকবে কি, হাত কি হবে, এগিয়ে যাবে। তো বলটাও কি হয়, হাতে গিয়ে পড়ে, মানে বলটাও কি হয়, বলটাও এগিয়ে যায়, এগিয়ে যায়। আর কারণ ট্রেন যে বেগে গতিশীল, ট্রেনের ভিতর সমস্ত বস্তুই সেই বেগেই গতিশীল। তোর হাতে যে বলটা ছিল, ওই বলটা কত বেগে গতিশীল, ট্রেন যে বেগে যাচ্ছে। তো তুই যদি ট্রেনের সাথে এগিয়ে যাস, বলটাও কি হবে, ট্রেনের সাথে এগিয়ে যাবে। তার জন্য বলটা আবার হাতে এসেই পড়ে, পাশে বা সাইডে পড়ে। হলো, বুঝতে পারলি কি বললাম? তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র কার্যকরী হচ্ছে না। তাহলে কোন নির্দেশতন্ত্রে নিউটন সূত্র কাজ করে না? অজড়ত্বীয় বা নন ইনার্সিয়াল। তাহলে 3 নম্বরে বা সি এর দাগে পয়েন্টটা লেখো যে এখানে নিউটনের সূত্র কার্যকরী হয় না। এখানে এখানে নিউটনের সূত্র কার্যকরী হয় না। বুঝা গেছে? তাহলে বল, রেফারেন্স ফ্রেম ক্লিয়ার? ডাউট নেই তো কারো কোনো? তাহলে দুরকম পেলাম, একটা হচ্ছে ইনার্সিয়াল, একটা নন ইনার্সিয়াল। একটা নিউটনের সূত্র কাজ করছে, তাদের কাজ করছে না। একটা রেস্টে বা সমবেগে আছে, একটা অসমবেগে আছে। একটা মধ্যে ত্বরণ বন্ধন নেই, আরেকটা মধ্যে ত্বরণ বন্ধন আছে। বুঝা গেছে? নেক্সট লেখো, দেখ নেক্সট কি লিখবি, নেক্সট ট্রেনিংটা হবে এরকম। দেখ দেখ আমরা রেফারেন্স ফ্রেম পড়েছি প্রথমেই আজকে, কিন্তু কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমগুলো আলাদা করে পড়িনি, ঠিক আছে? এখানে যে রেফারেন্স ফ্রেমটা আমরা ইউজ করবো পুরো চ্যাপ্টারটাতে, সেটার নাম হচ্ছে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। তো সেই কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমটা কেমন দেখতে হয় বা তার কি কন্ডিশন, তার কি প্রপার্টিস, আমরা একটু জেনে নেবো অল্প করে। ভেরি গুড। কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা বাংলায় লেখো কার্তেজীয় নির্দেশতন্ত্র। আমি লিখে দিচ্ছি দুটোই। কার্টেসিয়ান frame of reference, ready करो, Cartesian frame of reference और Cartesian coordinate। কোঅর্ডিনেটের বাংলা জানিস? কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক। তাহলে এটা পুরোটা বাংলা লিখলে কি হবে? কার্তেজীয় নির্দেশতন্ত্র বা কার্তেজীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এটি আমরা যাবো। কার্টেসিয়ান फ्रेम ऑफ रेफरेंस और কার্টেসিয়ান কোঅর্ডিনেট, বা একে বলছি আমরা কার্তেজীয় নির্দেশতন্ত্র বা কার্তেজীয় স্থানাঙ্ক। দেখালাম তো দেখি তো একটু আগে, এটাই কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, অর্থাৎ x, y, z at 90 ডিগ্রি। যখন x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ পরস্পর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, তখন সেই নির্দেশতন্ত্রকে বলবো আমরা কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। আর এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা পয়েন্টে যদি আমরা লোকেশন বা পজিশন ক্যালকুলেট করি, তখন যে স্থানাঙ্কটা পাবো আমরা, সেই স্থানাঙ্কটার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ধর 3, 4, 9, তাহলে x, y, z, যেখানে আমরা x, y, z এরকম স্থানাঙ্ক পাবো, তখনই তাকে বলবো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ক্লিয়ার? আর মনে রাখবি, এই যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতি, 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন এন্ড 3 ডাইমেনশনাল মোশন ডিফাইন করা যায় এই নির্দেশতন্ত্রের সাহায্যে, এই কার্টেসিয়ান
নির্দেশতন্ত্রের সাহায্যে আমরা এগুলো দেখাবো কখন গতিকে আমরা একমাত্রিক বলবো, কখন গতিকে আমরা দ্বিমাত্রিক বলবো, আর কখন গতিকে আমরা ত্রিমাত্রিক বলবো। তিন ধরনের গতি পাওয়া যায়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, 1D, 2D এবং 3D। হয়েছে? তার জন্য এই ফ্রেমটা খুব দরকার, এই ফ্রেম ছাড়া কিন্তু ক্যালকুলেট করা যাবে না। ক্লিয়ার? তাহলে লেখো দেখো যেটা বলছি যে x, y এবং z অক্ষ তিনটি, x, y, z, x, y এবং z অক্ষ তিনটি দেখেছো পরস্পরের সঙ্গে, অক্ষ তিনটি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থেকে, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থেকে, 90 ডিগ্রি কোণে থেকে যে ফ্রেম বা তন্ত্র মিন সিস্টেম, যে ফ্রেম বা তন্ত্র সৃষ্টি করে তাকে কার্তেজীয় নির্দেশতন্ত্র বলে। তাকে কার্তেজীয় নির্দেশতন্ত্র বলে। হয়েছে? পূর্ণচ্ছেদ দাও, এটা চেঞ্জ করো। তাহলে নির্দেশতন্ত্রটা বুঝতে পারলি? এটা বোঝা গেল কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। আর ওই ফ্রেম অফ রেফারেন্সে কোনটা লোকেশনকে যখন আমরা ডিফাইন করব, বুঝবো, লোকেশনটার কোঅর্ডিনেটটা কেমন পাবো, x, y, z, এই ধরনের কোঅর্ডিনেটকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। x, y এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অনলি x এটা নয়। কি কি মান থাকবে? মান থাক না থাক আমি বিচার করব তিনটা দিয়ে। হতে পারে y আর z এর মান 0, 3, 0, 0, এটাও কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট। বাট কেন আমি কোটা অ্যাক্সিস নিয়েছি? তিনটা অ্যাক্সিস নিয়েছি, x, y আর z। আর x, y, z অ্যাক্সিস দ্বারাই তো গঠিত হয়েছে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। আর ওই রেফারেন্স ফ্রেমের কোন একটা পয়েন্টকে ডিনোট করছে যে স্থানাঙ্ক, যে কোঅর্ডিনেট, তাকে বলছি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্তেজীয় স্থানাঙ্ক। লিখ হচ্ছে দিয়ে প্যারা চেঞ্জ কর। এক্ষেত্রে কোন বস্তু বা কোণার এক্ষেত্রে কোন বস্তু বা কোণার অবস্থান বোঝাতে এক্ষেত্রে কোন বস্তু বা কোণার অবস্থান বোঝাতে যে স্থানাঙ্ক ব্র্যাকেটে x, y, z, x, y, z নেওয়া হয় তাকে কার্তেজীয় স্থানাঙ্ক বলা হয়। তাকে কার্তেজীয় স্থানাঙ্ক বলা হয়। তাকে কার্তেজীয় স্থানাঙ্ক কি বলা হয়। ক্লিয়ার? কার্টেসিয়ান কোঅর্ডিনেট এন্ড কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এই কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে আমরা গতি বর্ণনা করব। মনে রাখবি গতি তিন প্রকারের, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, দ্বিমাত্রিক হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, ত্রিমাত্রিক হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। অর্থাৎ শর্টে বলবো আমরা 1D মোশন, 2D মোশন এন্ড 3D মোশন। হয়েছে? হ্যাঁ, তাহলে চলো হেডিং করা যাক। দেখ হেডিং কর, টাইপস অফ মোশন, গতির প্রকারভেদ। টাইপস অফ মোশন, টাইপস অফ মোশন, গতির প্রকারভেদ। আবার কিন্তু রাখছি চলে যাবি দিলে।
হয়েছে? রেডি হয়েছে? এক নম্বরে লেখ, দেখ কথা বলিস না, মোশন ইন ওয়ান ডাইমেনশন, motion in one dimension. একমাত্রিক গতি, একমাত্রিক গতি। দেখ আমাদের চ্যাপ্টার এইটা, চ্যাপ্টারটা কি নাম? একমাত্রিক গতি। কিন্তু আমরা একমাত্রিক গতি এই চ্যাপ্টারে পড়বো, কিন্তু তারপরে চ্যাপ্টারে পড়বো আমরা দ্বিমাত্রিক গতি, তারপরে চ্যাপ্টারে পড়বো আমরা ত্রিমাত্রিক গতি। অর্থাৎ সব গতিগুলোই পড়বো। যেহেতু গতির আলোচনা এই চ্যাপ্টারে হবে, তো সব গতির আলোচনা হলে একটু করে হবে। হলো, আমরা একমাত্রিক গতি কাকে বলে, তার কি কন্ডিশন, দ্বিমাত্রিক গতি কাকে বলে, তার কি কন্ডিশন, ত্রিমাত্রিক গতি কি বলে, কাকে বলে, তার কি কন্ডিশন জেনে নেবো। তারপর আমরা একমাত্রিক গতি সম্বন্ধে ডিটেলসে পড়বো। হলো, তাহলে এখন আমরা কি জানতে চলেছি? একমাত্রিক গতি কাকে বলে। খুব সিম্পল লজিক। গতির বর্ণনা করার জন্য কার দরকার হবে? ফ্রেম অফ রেফারেন্স। আর এক্ষেত্রে কোন ফ্রেম অফ রেফারেন্স? কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তাহলে দেখ, এটা হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। টাকা বড় তো, এটা কি কি এক্সিস আছে এখানে? এক্স, ওয়াই আর জেড। হয়েছে? তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। হলো, এই তিনটা অক্ষ দিয়ে আমি সমস্ত গতির আলোচনা করব। এখন গতিটা কেমন? মোশন ইন ওয়ান ডাইমেনশন, একমাত্রিক গতি। রেক্টিলিনিয়ার মোশন মনে আছে? রেক্টিলিনিয়ার মোশনটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। অর্থাৎ মোশন ইন এ লাইন, কি বললাম? মোশন ইন এ লাইন। যদি কোনো কোণা বা বস্তু একটি লাইন বরাবর গতিশীল হয়, তখন তাকে বলবো আমরা মোশন ইন এ লাইন। একটা সুতো ঝুলছে, সুতোটা দিয়ে একটা টিপটা নেমে আসছে, মোশনটা কেমন? মোশন ইন এ লাইন বা একমাত্রিক। বুঝা গেল? একটা তার, একটা পাইপ দেওয়া আছে, পাইপ টিপে বাঁধবটা উপর দিয়ে নিচে নামছে, কেমন মোশন? মোশন ইন এ একমাত্রিক। হলো, বুঝা গেল কি বললাম? ওর ডান দিকেও যাবার নেই, ওর বাঁ দিকেও যাবার নেই, ওর ভিতরেও যাবার নেই, ওর বাইরেও যাবার নেই। ও যাবে একটা লাইন বরাবর, ও যাবে একটা লাইন বরাবর। তার মানে এখানে কোন লাইন বরাবর? যে কোনো একটা। এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। আমি এক্স বরাবর নিচ্ছি। দেখ, তাহলে পর্যবেক্ষক কোথায় আছে? মিড পয়েন্ট। এই পয়েন্টটার কোঅর্ডিনেট বলতে পারবি? জিরো কমা জিরো কমা জিরো। হলো, এবারে ও একটা লাইন বরাবর যাবে। কি বরাবর যাবে? একটা লাইন বরাবর যাবে। এক্স লাইনটাকে আমি ধরে নিচ্ছি, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এখানে ছিল, এখানে ঘড়িও আছে একটা। হ্যাঁ, রেফারেন্স ফ্রেমে কি থাকবে? একটা টাইম মেশিন থাকবে। টাইম মেশিনে আমি শুরু করলাম, টাইম স্টার্ট করলাম। টাইম স্টার্ট হয়েছে, দেখা যাচ্ছে কোণাটা এখান থেকে এখানে এলো এক ঘর, দেন এখানে এলো দু ঘর, এখানে এলো তিন ঘর, এখানে এলো চার ঘর। হলো, এই এক নম্বরে যখন এসছে, তখন ওর ওয়াই কোনো মান আছে? জেডে কোনো মান আছে? মান কোন দিকে? শুধুমাত্র একটি লাইন বরাবর, শুধু এক্স এ মান আছে। তাই এটাকে কি বলবো আমরা? একমাত্রিক গতি। তাহলে বল, এই এক নম্বর পয়েন্টটার কোঅর্ডিনেটটা বল। বল। ইয়েস, 1, 0, দেখ এখান থেকে এখানে আসলে কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে। বল না, কটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে? একটি কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে। যদি কোনো একটা গতি বা মোশনের একটি কোঅর্ডিনেট বারবার চেঞ্জ হয়, তখন তার মোশনটা হবে একমাত্রিক বা মোশনটা হবে ওয়ান ডাইমেনশনাল। শর্তটা বুঝতে পারলি? এক নম্বর শর্ত কি বললাম? মোশন ইন এ লাইন, একটা রেখা বরাবর গতিশীল হবে, একটা সরল রেখা বরাবর গতিশীল হবে। দু নম্বর শর্ত কি বললাম? বলো। গতিপথের
স্থানাঙ্কের পরিবর্তন হবে যে কোনো একটি স্থানাঙ্ক। নেক্সট স্থানাঙ্কটা বল, এটা বল 2,0,0। বারবার কার চেঞ্জ হচ্ছে? x এর মানে চেঞ্জ হচ্ছে, y z কনস্ট্যান্ট। তো কোটা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, একটা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। যেখানে বা যে ক্ষেত্রে বা যে গতিতে একটি মাত্র স্থানাঙ্কের পরিবর্তন হয়, চোখ মুজে বলে দিবি সেটা হচ্ছে একটা একমাত্রিক গতি। কোটা স্থানাঙ্ক পাচ্ছি সেটা নয়, কি বললাম, কোটা স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে। এটা নিতে হবে আমাকে, চেঞ্জটা, স্থানাঙ্কের পরিবর্তন বা স্থানাঙ্কের চেঞ্জটা। আবার এখানে দেখ, এখানে কত আছে 3,0,0, এখানে 4,0,0। তো গতিপথের প্রত্যেকটি অবস্থানে একটি মাত্র স্থানাঙ্কের পরিবর্তন হয়েছে, তাই এই গতির নামকরণ করা হয়েছে একমাত্রিক গতি। ছবিটা পরে বুঝতে পারবেন, অন্ধকার হয়ে যাবে ছবিটা। হয়ে যায়। লিখ নিচটাতে পয়েন্ট দিয়ে লিখ, একটা ফার্স্ট পয়েন্ট দে দিলে মোশন ইন এ স্ট্রেট লাইন। কন্ডিশন গুলো কি করে চিনবি, চিনতে পারতে হবে কে কোন গতির। মোশন ইন এ স্ট্রেট লাইন, গতি সরল রেখা বরাবর, গতি সরল রেখা বরাবর হলো মোশনকে চেনার শর্তগুলো। মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন এ দিবি তো একটা, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন, গতি সরল রেখা বরাবর, ঠিক আছে। দু নম্বর কন্ডিশন দাও আস্তে, দু নম্বর লেখো যে চেঞ্জ অনলি ওয়ান ডাইমেনশন। টাকা এই কোটা দিক চেঞ্জ করেছে, সবসময় কোন দিকে যাচ্ছে এক্স এ, এর ওয়াই আছে কোনো মান, এর জেডে আছে কোনো মান, তোর মানে চেঞ্জ এক দিক বরাবর। তাহলে লেখো চেঞ্জ ইন ওয়ান ডাইরেকশন, চেঞ্জ ইন ওয়ান ডাইরেকশন। আস্তে, কোণার পরিবর্তন এক দিক বরাবর, কোণার পরিবর্তন এক দিক বরাবর, চেঞ্জ ইন ওয়ান ডাইরেকশন, সেটা হচ্ছে কোণার পরিবর্তন এক দিক বরাবর। আর সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, যেটা দেখে তুই সহজেই বুঝতে পারবি যে গতিটা কমাত্রিক গতি, সেটা কি কোঅর্ডিনেটের চেঞ্জটা। তাহলে দু নম্বর নেক্সট পয়েন্ট করো, থার্ড পয়েন্ট লেখো অনলি ওয়ান কোঅর্ডিনেট চেঞ্জ, only one
কোঅর্ডিনেট চেঞ্জ, only one coordinate change, only one coordinate change। বাংলাটা কি হবে? কেবলমাত্র একটি স্থানাঙ্কের পরিবর্তন হয়। দেখো, কেবলমাত্র একটি স্থানাঙ্কের পরিবর্তন। দেখ, এই তিনটি কথা মনে রাখবি, এই তিনটি কথা সবসময় চেক করবি। চেক করার পরে এটা চেক করবি, এটা চেক করবি এবং ফাইনাল এটা সবচেয়ে বেশি চেক করবি। কি চেক করবি? কেবলমাত্র একটি স্থানাঙ্কের পরিবর্তন হলো। এই দুটি স্থানাঙ্কের পরিবর্তন হয় 2D মোশন, তিনটি স্থানাঙ্কের পরিবর্তন হলে 3D মোশন। ইজি কি না? এবার দেখ, এটাতে আমি একটা ঘটনা বলছি। ধর কোণাটা এখানে ছিল, এখানে মানে y এর মান আছে, y এর মান আছে। এটা কার? কোন এক্সিস? y এক্সিস। তো এখানে কার মান আছে? y এর মান আছে। আমি ধরে নিলাম এটা y এর মানটা হচ্ছে 4, 1 2 3 4 হলো। কোনটা ওখানে ছিল। এবার ওখান থেকে মোশন স্টার্ট করছে। কোন দিকে? না x এর ডাইরেকশনে। বাট y এর মানটা চেঞ্জ করছে না, ওটা ওরকমই থাকছে। 1 2 3 4, ঠিক আছে? বল না এই মোশনটার কি নাম? তুই বলতে পারবি? এই মোশনটার কি নাম বলো? হ্যাঁ, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্থ মাত্রিক, শেষে নদীমাত্রিক। মাত্রা বাড়তে বাড়তে যাচ্ছে তো দেখছি। কেন একমাত্রিক? গুড আনসার। ওদিকে আমি বারবার শিখাচ্ছি একটা জিনিস, যে তুমি যখন কোনো উত্তর বলছো মনকে জিজ্ঞাসা করো, বলো না। এখানে মন উত্তর দিতে পারবে কি না? মন বলে উত্তর দেবে। এখানে কন্ডিশন অ্যাপ্লাই করো, বুঝলি? কারণ এটা গল্প হয়, পদার্থ কিনতে বটে। তাহলে এটা তোমাকে যাচাই করতে হবে। যাচাই মানে ভোজ ঘরে মিষ্টি দিয়ে যাচাই না, এই মিষ্টি দিবে একটা লাগবে স্যার আজকে। বাবা যাচাই মানে এটাকে পরীক্ষা করতে হবে, বুঝলি? তোরা একটু শরীর বসতো, স্বামী স্ত্রীর মতো গল্প করিস না। ক্রমশ ঘনীভূত হচ্ছে দেখছি। আর ভাবছে মাস্কটা পরে আছে তো স্যার তো শুনতে পাচ্ছে না, কিন্তু ভাই ইশারা বোঝা যায় তো, একদম ইশারা করছে। যা বলার একবারে বলে দে, সে আমার কোনো অসুবিধা নেই। এতটা গ্যাপ ছিল, কন্টিনিউ কমছে গ্যাপটা দেখছি। আমি তো মেজার করছি এখান থেকে, গ্যাপটা কমে যাচ্ছে। তোরা ওইরকমই ছিলি। অবাক ব্যাপার, কেউ যদি ফুসু ফুসুর করুন, তোরাও কি বলছিস? বলবি কি? দেখ এদিকে, এটা লাইভ আছে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। দেখো কিন্তু ধরেছে, তোরা বলতে পারলি না কেউ? এখানে কোঅর্ডিনেট কত, কে বলবি? x এর মান বল 0। তাহলে এইখানে কোঅর্ডিনেট হচ্ছে, বল আমাকে বল, 0, 4, 0 হলো। নেক্সট পয়েন্টটা কোঅর্ডিনেটটা বল। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 1, 4, 0। নেক্সট 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 হয়েছে বাবা, হলো। তো কোটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে, 4 4 4 4 4 4 চেঞ্জ, 0 0 0 0 0 চেঞ্জ, 1 0 1 2 3 4 চেঞ্জ। তো কোটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে একটা। তাহলে মোশনটা কি বলে?
স্যার ওয়াই এর মান পেয়েছিলাম মানে দ্বিমাত্রিক চালিয়ে দিলাম স্যার। সে বার কত মান পাওয়ার পরে নদীমাত্রিক চালিয়ে দিলাম। স্যার এটা নদীমাত্রিক মোশনই হবে, কারণ আমাদের দেশ তো নদীমাত্রিক। তাহলে মোশনটা নদীমাত্রিক করতে কি অসুবিধা? না, আমি বিচার করব, যাচাই করব, যাচাই এইখানে যাচাই, বুঝ করে যাচাই নয়, যে চেঞ্জটা কোটা ডাইমেনশনে হচ্ছে। হলো? তো এই এক্সাম্পলটাও ড্র করো। ও একটাও করো না, পুরোটাই করো। এটা একবার এঁকেছিলি না? সেটা রাখতে হবে না দোকানে, বুঝে গেল ব্যাপারটা? তো চেঞ্জটা খুঁজে বলবি কিটা চেঞ্জ। তাহলে কন্ডিশন কি কি দেখ, এটা আমরা মিলাবো একবার। ফার্স্ট কন্ডিশন বলেছিলাম মোশন ইন এ স্ট্রেট লাইন। এই কোনটা কিভাবে গেছে? স্ট্রেট লাইনই তো গেছে। তো যে কোনটা শর্ত অ্যাপ্লাই করলে বলতে পারতিস স্যার আমরা শর্ত অ্যাপ্লাই করি না, আমরা স্যার মন দিয়ে ভাবি, যা ভাবি হবে সব ভুল হবে, সব মন ফোন চলবে না, ঘর রেখে দিয়ে আসবে। এখানে কন্ডিশন, শর্ত অ্যাপ্লাই করো, মন কি বলছে দেখার দরকার নেই। এটা মোদির মন কি বাত নয়, মানে নরেন্দ্র মোদী। দেখ তাহলে আমরা কি বললাম এক নম্বরে? মোশন ইন এ স্ট্রেট লাইন, গতি সরলরেখা বরাবর। মিলল? আচ্ছা, 2 নম্বর কি বললাম? কোন চেঞ্জ ইন ওয়ান ডাইরেকশন, কোণার পরিবর্তন এক দিক বরাবর। কত দিক পরিবর্তন করেছে? ওয়াই পরিবর্তন হয়েছে কোনো? হয়ে গেছে। আর এখানে যে ছিল ওইখানেই তো আছে, চেঞ্জ হয়েছে? তাই মোশনটা হচ্ছে একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল। ক্লিয়ার? নেক্সট হেডিং করে যাবে কিসের? 2 ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক। চলো এত খুশি করে নেওয়া এই ছিল, এইটি অনলাইনে ছিল না, এটা আমাকে একদিনও বলতে হবে। হ্যাঁ কথা বলিস না রে, বলছে না ঘুমাচ্ছে, আদৌ ফোনটা হাতে আছে না ফোনটা বালিশে তলায় আছে, দেখতে পাচ্ছ না? এটাকে 2 করে দিলাম, এটাকে 1 এর জায়গায় কি করবি? হ্যাঁ দ্বিমাত্রিক, এটা 1 নম্বরের জায়গায় হলো। আচ্ছা বল তো সৌরভ, 1 নম্বর কন্ডিশনটা ওখানে কি ছিল? দেখ এখানে দেখ, আগে চোখের দেখা দেখ, দিয়ে মন দিয়ে ভাববি। দেখো বন্ধু, এক্স অ্যান্ড ওয়াই, টাকা এখানে অবজারভার আছে, তো কোণা এখানে আছে 0,0,0। ওকে, একজন এখানে এলো, ঠিক আছে? মন গেছে এখানে যাওয়া, তাই গেছে। একজন এরকম নাটক করতে গেল, ঠিক আছে, তোমার তাতেও কোনো সমস্যা নেই। আমি বলি ছাড় তো, সব ভেবগুলো, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটা গতির ক্ষেত্রে আমি কোঅর্ডিনেটগুলো নেবো, দেখবো কোঅর্ডিনেটগুলো কেমন করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ধর যে এই পয়েন্টে আছে, সেটা এই পয়েন্টটাও ছিল, এই পয়েন্টটাও ছিল, এই পয়েন্টটাও ছিল, এই পয়েন্টটাও ছিল, নাকি না? এভাবে জিগজেগ করতে করতে গেছে, এও এভাবে গেছে, এও এভাবে গেছে। তো এই সোজা পথটাকে দেখ, যখনও এইখানে ছিল 0,0,0, দেন যখন এখানে এলো, এই পয়েন্টটার কোঅর্ডিনেট বলতে পারবি কেউ? দেখ এটা লম্ব টেনে দিলাম, তো এখানে এক্স এর মান পেলাম ওয়াই, উপর দিকে ওয়াই এর মান পেয়ে গেলাম 2। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 1,2,0, কারণ জেড এর কোনো মান নেই। ক্লিয়ার? নেক্সট এই পয়েন্টটা 2, আর এটা দেখা যাচ্ছে 4। তাহলে কোঅর্ডিনেটটা বল, কটা করে কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে? কত ডাইমেনশন? 2 ডাইমেনশন। যতই করে কোঅর্ডিনেট চেঞ্জ হবে তত মাত্রিক গতি হবে, তত মাত্রিক গতি। এটা একটা হলো, এটা একই, তাই হবে নাকি না? এটারও তাই হবে, প্রত্যেকটা কি হবে? একই হবে। আমি যদি এই পয়েন্টটা নিই, এটা ধর 4 আর এটা ধর 7, তাহলে কোঅর্ডিনেটটা বল 4,7,0। তো এইখানের মধ্যে কার কার চেঞ্জ হয়েছে? এক্স আর ওয়াই চেঞ্জ হয়েছে, তো দুটো কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে, মানে কি গতি? দ্বিমাত্রিক গতি। তাহলে আগেরটা যেমন ছিল মোশন ইন এ স্ট্রেট লাইন, এটা কি বলবো? মোশন ইন এ প্লেন,
প্লেন মানে তল। যখনই দুটো অক্ষ পাবি না একটা তল পাবি, তাকা আমার দিকে। এক্স এন্ড ওয়াই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও। কিভাবে? ক্ষেত্রফল। এই বোর্ডটার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, গুণ করে দে, পুরো বোর্ডটা পেয়ে যাবি। হ্যাঁ কি না? কারণ ওটা মেঝের যদি ক্ষেত্রফল নিতে হয় কি করতে হয়? তার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তা যখনই দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে তখনই ক্ষেত্রফল থাকবে। শুধু দৈর্ঘ্য দেবো, ক্ষেত্রফল বলতে পারবি? একটা ঘরের দৈর্ঘ্য 12 মিটার, বললাম ক্ষেত্রফলটা পসিবল? তো একটা লাইন দিয়ে কখনো এরিয়া পাওয়া যায়? তুই যদি বলি একটা ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার, ক্ষেত্রফল কত? 120 মিটার, 120 বর্গ মিটার, 120 বর্গ মিটার। ওই 120 বর্গ মিটারটা হচ্ছে তল বা প্লেন। বোঝা গেল? তাহলে আগের মোশনটা কেমন ছিল? মোশন ইন এ লাইন, একটা রেখা বরাবর গতিশীল ছিল কোনটা। এখন কেমন গতিশীল হয়েছে? মোশন ইন এ তল, সরি মোশন ইন এ প্লেন, একটা তল বরাবর গতিশীল, একটা তল বরাবর গতিশীল। অর্থাৎ এই যে ঘরে আমি তখন হেঁটে বলছিলাম মেঝেটাতে, আমার মোশনটা কেমন? টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক। বুঝা গেল? তাহলে তুই ধর ঘর থেকে বেরিয়ে স্কুল যাস, এটা তো কমাত্রিক গতি। দ্বিমাত্রিক না একমাত্রিক? সোজা পথে যাস না স্কুল? স্কুল যদি সোজা পথে যাস লোকে ঘরে ঢুকে যাবি। তোর ঘর আর স্কুল পয়েন্ট করলি, তুই লাইন টেনে দিবি, দেখবি কারো রান্নাঘরে পড়ছে, কারো বাথরুমের ভিতর দিয়ে, কারো বেডরুমের ভিতর, কারো তুলসী ঠান্ডার উপর দিয়ে। ঠিক আছে? তো তুই এইভাবে হাঁটতে থাকবি। তো যদি এইভাবে হাঁটতে থাকি তুই স্কুলে পৌঁছে যাবি। তার মানে আমরা যখন স্কুল যাই রাস্তা দিয়ে হেঁটে, তখন আমাদের মোশনটা কি? টু ডাইমেনশনাল মোশন। আমরা একটা তলের উপর দিয়ে হাঁটি। এবার ধর আমি হেঁটে হেঁটে স্কুল গেলাম, দিয়ে আমার দুতলা বিল্ডিং এর ক্লাস আছে, উপরে উঠে গেলাম, ক ডাইমেনশন হলো? 3টে হয়ে গেল। তুমি তল বরাবর গেছো মানে এক্স ওয়াই গেছো, আর উপর দিয়ে উঠে গেলে বা নিচ দিকে নেমে গেলে, কুয়ায় নেমে গেলে, স্কুলে দিয়ে কুয়ে পড়ে গেলে, ঘর থেকে হেঁটে স্কুল গেলি কুয়ে পড়ে গেলি, 3 ডাইমেনশন মোশন। বিল্ডিং এর উপরে উঠে গেলি, 3 ডাইমেনশন মোশন। অতএব তল ছাড়াও তুমি আরেকটা ডাইরেকশন নিয়েছো, এক্স ওয়াই বা জেড, যে কোনো একটা হলো। তাহলে এখানে কথা হলো কি বলবো আমরা? মোশন ইন এ স্ট্রেট লাইনের জায়গায় বলবো মোশন ইন এ প্লেন। গতি ছিল সরলরেখা বরাবর, এখন গতি হচ্ছে তল বরাবর। ক্লিয়ার? দেখো হ্যাঁ, ছবি তো আঁকতেই হবে। আমি বোর্ডে যা আঁকবো না সব স্ট্যান্ডার্ড এঁকে দেবি। কাক, ব্যাঙ, ছাগল লিখ। হ্যাঁ আঁকা, আস্তে আস্তে, আমি তোমাকে আস্তে আস্তে লিখি। হ্যাঁ টেরা বেকা, তুই বল, তোর এমনি টেরা বেকা হয়ে যাবে। মোশন ইন এ প্লেন, গতি তল বরাবর, গতি তল বরাবর। এই তোরা ঠিকঠাক দেখতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? ঘুমিয়ে গেছে মনে ছিল। বুঝতে না বলে কমেন্ট করবি, আমি দেখছি কমেন্ট, চিন্তা নাই। হ্যাঁ 5 জন আছে। আচ্ছা আসতে। তাহলে মোশন ইন এ প্লেন, গতি তল বরাবর। আচ্ছা এখানে বলতো সৌরভ, কটা দিক পরিবর্তন করেছে? দুটো। ওখানে কি ছিল? যে চেঞ্জ অনলি ইন ওয়ান ডাইরেকশন, এখানে কি হবে? চেঞ্জ ইন টু ডাইরেকশন। তাহলে লেখো চেঞ্জ ইন টু ডাইরেকশন। কোনা দুটি দিক পরিবর্তন করে। এই দেখ, কিছুটা এক্স এ গেছে, কিছুটা ওয়াই এ গেছে, কিছুটা এক্স এ গেছে, কিছুটা ওয়াই এ গেছে। এক্স ডাইরেকশন এন্ড ওয়াই ডাইরেকশন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা বলবো না, আমরা কি বলবো? এক্স ওয়াই জেড। এক্স এ ওয়াই, এক্স এ ওয়াই, ডাইরেকশন দুটো চেঞ্জ হয়েছে। তাহলে কোনা দুটি দিক পরিবর্তন করে। আর কটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে? দুটো। কটা কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে? দুটি। তাই মোশনটাও দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল। লেখো the two coordinates keep on changing.
কোঅর্ডিনেটস কিপ অন চেঞ্জিং, দুটি স্থানাঙ্ক সর্বদা পরিবর্তিত হতে থাকবে। দুটি স্থানাঙ্ক সর্বদা পরিবর্তিত হতে থাকবে। এরা কিন্তু কমেন্ট করেন, শুনতে শুনতে পায় না। একটা কমেন্ট কর, তোরা শুনতে পাচ্ছিস কিনা? আমি বলে যাচ্ছি দিন পুরোটা ক্লাস করার পরে বলবে স্যার আমি তো শুনতে পাইনি কিছু, সাউন্ডটা দেখে আছে তো? হ্যাঁ তখন বলতো তখন। হ্যাঁ পাচ্ছে পাচ্ছে বলে অসুবিধা কিছু নাই, অফলাইন এটা অনলাইন করাই বলছি এরকম কত অবধি চলবে? মোশন ইন থ্রি ডাইমেনশন, ত্রিমাত্রিক গতি। বাকি ডায়লগ তোরা নিজে লিখতে পারবি? ওই যে মোশন ইন এ প্লেন, ওটা যে কি হয়ে যাবে তাকাও বন্ধু, এটা পাখি উড়ে গেল, দেখ ও এক্স ও গেল, ওয়াই ও গেল, আবার ও জেড ও গেল। তাহলে একমাত্রিক হলে মোশন ইন এ লাইন, দ্বিমাত্রিক হলে মোশন ইন এ প্লেন, ত্রিমাত্রিক হলে মোশন ইন এ স্পেস, হাওয়াতে। মোশন ইন এ হাওয়াতে মানে হাওয়াতে গতি, বুঝা গেল? ওটা বলবো আমরা মোশন ইন এ স্পেস। সবই ঠিক আছে বলছি, চলে আসবো। রিডিংটা কর। মোশন ইন থ্রি ডাইমেনশন বা 3D মোশন, এটাকে কি করবো? এটাকে দিয়ে জায়গায় 3, ঠিক আছে? লেখ পয়েন্ট দে, দিলে ছবি আর একটা দরকার নেই, কি করে আঁকবি ছবি, তাই না? তাহলে মোশন ইন এ স্পেস, মোশন ইন এ স্পেস বাংলাটা কি হবে দেখো? স্পেস বরাবর গতি, স্পেস বরাবর গতি। এখানে কটা কোঅর্ডিনেট চেঞ্জ হবে? এক্স এর মান চেঞ্জ হবে, ওয়াই এর মান চেঞ্জ হবে এবং জেড এর মানও চেঞ্জ হবে। হলো না? 3 নম্বরে, এই 2 নম্বর লেখ। আর দিতে হবে না যে চেঞ্জ 3 ডাইমেনশন, এই 3 ডাইরেকশন দরকার নেই লেখার। এক নম্বর লিখলে শেষে যে অল 3 কোঅর্ডিনেট, তিনটা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, তাহলে লেখো অল 3 কোঅর্ডিনেট keep on changing. আস্তে, all 3 coordinate keep on changing, তিনটি স্থানাঙ্কের পরিবর্তন সর্বদা হবে। তিনটি স্থানাঙ্কের পরিবর্তন সর্বদা হবে। বুঝছে? এটা এক্সাম্পল কি হবে?
পাখি উড়ে যাচ্ছে, প্লেন উড়ে যাচ্ছে। আচ্ছা, 2 ডাইমেনশনাল মোশনের উদাহরণ কি হবে? প্লেয়ার ফুটবল খেলছে, টিকটিকি দেয়ালে ঘুরে বলছে, হলো। আর 3 ডাইমেনশন মশা উড়ছে, শুরু হয়ে গেল, পাখি উড়ছে, প্লেন উড়ছে। আর 1 ডাইমেনশন কি হবে? সোজা পথে কেউ বাইক চালাচ্ছে, সোজা পথে কেউ কার চালাচ্ছে। শুধু কার চালাচ্ছে বললে হবে না, কিন্তু সোজা পথে বলেই দেবো, কার কেউ সোজা পথে চালায় না, লোকের ঘরে ঢুকিয়ে যেতে হবে। তাহলে সোজা পথে জাস্ট চালাচ্ছিল আর কি, দেখানোর জন্য সোজা 1 ডাইমেনশনাল মোশনটা। তো এই হচ্ছে গতির প্রকারভেদ বা টাইপস অফ মোশন, 1D, 2D অ্যান্ড 3D। এরপর আমরা কেবলমাত্র 1 ডাইমেনশনাল মোশনটাকে ডিটেলসে পড়বো, হলো, যার জন্য ফার্স্ট হেডিং করো। এবার আমরা 1 ডাইমেনশনাল মোশনের চ্যাপ্টারে ঢুকছি। এতক্ষণ আমাদের ইন্ট্রোডাকশন ছিল কাইনেমেটিক্সের, হলো। কাইনেমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। তার ফার্স্ট হেডিং হবে ডিসটেন্স। লেখ হেডিংটা কর, ডিসটেন্স। ডিসটেন্স জিনিসটা কি? ডিসটেন্সের বাংলা হচ্ছে দূরত্ব বলতে পারিস, অতিক্রান্ত পথ বলতে পারিস, অতিক্রান্ত দূরত্ব বলতে পারিস, দৈর্ঘ্য বলতে পারিস। হ্যাঁ, ডিসটেন্সটা একটা কথা, শুধু নয়, এর সঙ্গে মধু শুধু যোগ করে যাবে না। ডিসটেন্স নিজে একটা ওয়ার্ড, ডিসটেন্স, হলো। বা তাহলে পরের দিন আবার বাকিটা হবে ডিসটেন্স পর্যন্ত। এটা পরের রেডি করে রাখ, হয়ে গেল রে।